আগের দিন তোমাদের জিওটেকটনিকের এক্সাম হয়েছিল। তো ওখানে কোশ্চেন একটা ছিল যে হচ্ছে গিয়ে ভূমিকম্পের তীব্রতা কোন যন্ত্রে মাপা হয়। কোশ্চেনটি ভালো কোশ্চেন, একটি অনেক পরীক্ষাতেও আসে। ম্যাক্সিমাম তোমরা ভুল করেছো, অনেকেই ভুল করে দিয়েছো। কি করেছো তোমরা? তোমরা করেছো কি, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কেউ রিক্টার স্কেল করেছে, কেউ মার্কারলি স্কেল করেছে। কোন যন্ত্রে, কোশ্চেনটা ছিল কোন যন্ত্রে মাপা হচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে দেখো আমি বলে দিই একটু তোমাদেরকে। সেক্ষেত্রে যদি যন্ত্র বলে, কোশ্চেনটি আগে ভালো করে পড়বে, কোশ্চেনটি ভালো করে পড়বে। কোশ্চেনে কি বলা আছে, ফোকাস হচ্ছে, হ্যাঁ, কোশ্চেন ভালো করে পড়বে। কি বলা আছে কোশ্চেনে? বলা ছিল যে ভূমিকম্পের ভূমিকম্পের তীব্রতা কোন যন্ত্রে মাপা হয়। দেখো কোন যন্ত্রে বলেছে, কোন যন্ত্রে মাপা হয়। এখন মাপা হয়, কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা আছে এখানে, যন্ত্রে আছে, দেখেছো? যন্ত্র মেনশন আছে। সুতরাং যন্ত্র বললে তোমরা অ্যান্সার করেছো, যারা জানো তারা করেছো হচ্ছে কি, কেউ মার্কারলি বা মার্শাললি স্কেল করেছো। ঠিক আছে, ভূমিকম্পের তীব্রতা মার্কারলি স্কেলে মাপা হয়, ঠিক আছে। কিন্তু কোশ্চেন এক্সামিনার তোমার কাছে কি জানতে চেয়েছে? এক্সামিনার তোমার কাছে জানতে চেয়েছেন যে কোন যন্ত্রে মাপা হয়। তাহলে যন্ত্র আর স্কেল দুটো কি এক হলো? দুটো কিন্তু কখনোই এক নয়। যন্ত্র একটা আলাদা জিনিস, স্কেল একটা আলাদা জিনিস। ঠিক আছে, স্কেল যখনই বলবে, দেখো সিসমোগ্রাফ এমন একটা যন্ত্র, সিসমোগ্রাফ সিসমোগ্রাফ এমন একটা যন্ত্র যেখানে কি করা হচ্ছে, যেখানে দুটো স্কেল ব্যবহার করা হয়। কি স্কেল ব্যবহার করা হয় না, একটা হচ্ছে কি তোমার রিক্টার স্কেল, আরেকটা কি, আরেকটা হচ্ছে মার্কারলি স্কেল, একটা মার্কারলি স্কেল বা মার্শাল্লি স্কেল, যেটাই বলো। এখন ব্যাপার হচ্ছে, সিসমোগ্রাফ যন্ত্রে দুটো স্কেল ব্যবহার করেছে। এই দুটো স্কেল, রিক্টার স্কেল আর মার্কারলি স্কেল, এগুলো হচ্ছে স্কেল, এগুলো নট যন্ত্র, নট ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, এগুলো কিন্তু যন্ত্র নয়। সুতরাং রিক্টার স্কেল কি মাপা হচ্ছে, তোমার হচ্ছে কি, এটা ম্যাগনিটিউড, মানে হচ্ছে কতটা এনার্জি, শক্তি রিলিজ হচ্ছে। আমরা বলি না এত পরমাণু বোমার সমান, এত হাইড্রোজেন বোমার সমান। এটাতে শুধুমাত্র কত শক্তি বেরিয়েছে সেটা মাপা হয়। আর এটাতে তীব্রতা, কত ক্ষয়ক্ষতি হচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে। ঠিক আছে, তাহলে সিসমোগ্রাফ যন্ত্রে এই দুটো স্কেল বসানো থাকে। সেই দুটো স্কেলের কাজ দুরকম, কিন্তু দুটো স্কেলের কাজ দুরকম। যদি কোশ্চেনে দেয় ভূমিকম্পের তীব্রতা কোন যন্ত্রে মাপা হয়, তাহলে সিসমোগ্রাফ যন্ত্রের মধ্যে দুটো জিনিসই আছে, তখন অ্যান্সার হবে সিসমোগ্রাফ। যন্ত্র যদি থাকে তখন অ্যান্সার হবে সিসমোগ্রাফ। আর যদি যন্ত্র না থাকে, যদি এটা স্কেল বলতো, যে কোন স্কেলে মাপা হয়, কোন স্কেলে মাপা হয়, স্কেল বললে কি হবে, স্কেল বললে কি হবে, স্কেল বললে হবে কি তোমার, এই যে মার্কারলি স্কেলে স্কেল বলা আছে। সুতরাং এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে। এগুলো এখনো এত বড় হয়েছে, এগুলো তো ভুল করলে চলবে? ভুল করলে কিন্তু চলবে না। সুতরাং এগুলো কেয়ারলি পড়বে, কোশ্চেনটা যখন পড়বে কেয়ারলি কোশ্চেনটা পড়বে। আরেকটা আমি একটু এরর কারেকশন করতে চাই। তোমাদের ওজন, ওজন ক্ষয়ের ব্যাপার আমি বলেছিলাম, ওজন ক্ষয় বা ডিপ্লেশন। ঠিক আছে, এখানে একটু ফ্র্যাকচুয়াল এরর আছে, মানে হচ্ছে গিয়ে লেখনগত একটু ভুল আমার ছিল। আমি পরে ভিডিওটা খেয়াল করেছিলাম, তো আমি একটু কারেকশন করে দিতে চাই তোমাদেরকে। আমি বলেছিলাম ঠিক, আমি ভাষাটা বলেছিলাম ঠিক, কিন্তু আমি যখন ইকুয়েশনটা করি, ইকুয়েশনটা আমার একটু ভুল ছিল। আমি কি করেছিলাম ইকুয়েশনটা করেছিলাম যে, আমি বলেছিলাম যে ক্লোরিনের একটা অণু O3 সাথে বিক্রিয়া করে কি করছে না, এক ক্লোরিন মনোক্সাইড প্লাস হচ্ছে গিয়ে অক্সিজেনের একটি অ্যাটম তৈরি করছে। ঠিক আছে, এখান পর্যন্ত ঠিক ছিল। একটা জায়গাতে শুধু মিস্টেক হয়েছিল। আর একটা বলেছিলাম যে আমি দুটো ডাইরেকশন নিচ্ছি, এখানে একটা নিচ্ছি আর একটা অন্য জায়গাতে, এই প্রক্রিয়াটাই চলছে। কি, ক্লোরিন প্লাস O3 ওজনের একটা অণু কি করছে এখানে, ক্লোরিন মনোঅক্সাইড প্লাস হচ্ছে কি অক্সিজেন সৃষ্টি করছে। এইবারে সমস্যাটা হয়েছিল এখানে। এখানে হয়েছিল কি, ক্লোরিন মনোঅক্সাইড এখান থেকে এবং এখান থেকে, ঠিক আছে, আসবে, কি করবে, ClO প্লাস ClO কি করবে, Cl2 কি করবে, O2 ফরমেশন করবে। Cl2O2 আমার বলার এখানে লিখার ভুল ছিল, আমি বলেছি ঠিক আছে, কিন্তু লিখেছি অন্যরকম। এখানে কি হবে, এটা ফার্দার ভেঙে যাবে, এটা Cl2 আসবে প্লাস O2, এইখানটা দেখে ভুল আছে। আমি বলছি কিন্তু আমি
এটা আমি ধরে দিলাম, এটা তোমরা কারেকশন করে নিও। তাহলে কি হবে, Cl2 প্লাস O2 তে ভেঙে যাচ্ছে, এবং এখানের কি হবে, এখানের হচ্ছে কি Cl2 থেকে ক্লোরিনে আবার দুটো অণু সৃষ্টি করবে। এই Cl গুলো কি করবে, এই Cl আবার হচ্ছে কি তোমার Cl প্লাস O3 এর সাথে বিক্রিয়া করবে, আবার হচ্ছে গিয়ে তোমার হচ্ছে ClO প্লাস O2 ClO প্লাস O2 সৃষ্টি করবে। তার মানে এই যে এখানে দেখো, এখানে প্রথমে কি ফরমেশন হয়েছিল, এই যে ক্লোরিন মনোঅক্সাইড আর হচ্ছে গিয়ে অক্সিজেন, এখানেও তাই ফিরে আসলো, ক্লোরিন মনোঅক্সাইড আর হচ্ছে গিয়ে অক্সিজেন। ঠিক আছে, আমার ভুল ছিল এইখানটাতে ভুল ছিল, তোমরা এই জায়গাটা একটু কারেকশন করে নেবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা আজকে অ্যাটমসফিয়ারিক সার্কুলেশনের এই কিছুটা পোর্শন থেকে গেছিল, সেটা আমরা নতুন করে শুরু করব। তার মানে হচ্ছে গিয়ে বায়ুর যে সঞ্চালন, তাকে আমরা তো বলি অ্যাটমসফিয়ারিক সার্কুলেশন, ঠিক আছে। আর এটা একটু কারেকশন করে নাও, ঠিক আছে, আমি এটা চেঞ্জ করে দিচ্ছি পেজটা। তাহলে এটা হেডিং করে নাও যে একটু, এইবারে হেডিং করে নাও, আমি ইংরেজিতে লিখছি জেনারেল, এটা দেখা যাবে, একটু দাঁড়াও, হ্যাঁ, জেনারেল অ্যাটমসফিয়ারিক সার্কুলেশন। তার মানে হচ্ছে বায়ুমণ্ডলী যে সঞ্চালন, আমরা আগের দিন যেগুলো আলোচনা করেছি, তোমার কি আলোচনা করেছি, বায়ুর যে প্রেসার বেল্ট গুলো আলোচনা করেছি, বিভিন্ন ধরনের উইন্ড যেগুলো আমরা আলোচনা করেছি, জিওস্ট্যাটিক উইন্ড হোক, গ্রেডিয়েন্ট উইন্ড হোক, কেউ কিছু বলবে? হ্যাঁ, বলছি 8 এর বইতে দেওয়া আছে ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র হচ্ছে রিক্টার স্কেল, 1 থেকে 10 না পর্যন্ত সূচক মান। ওটা মিস্টেক আছে, যন্ত্র কখনো স্কেল হতে পারে না। ওটা ক্লাস 8 এর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ওরা কারেকশন করেনি, ওটা কারেকশন করতে হবে। তাহলে ইনস্ট্রুমেন্ট এটার আর অ্যান্সার স্কেল কি ওই দুটো। হ্যাঁ, এটার অ্যান্সার কি স্যার ওই মার্কারি স্কেল হবে? যদি স্কেল কথাটি মেনশন থাকে, যদি স্কেল কথা মেনশন থাকে, তাহলে তোমার করতে হবে মার্শাল্লি স্কেল বা মার্কারলি স্কেল। স্কেল কথা যদি মেনশন থাকে কোশ্চেনে, যে কোন স্কেলে মাপা হচ্ছে, তোমাকে তো ডাইরেক্ট জিজ্ঞাসা করছে যে কোন স্কেলে মাপা হচ্ছে। এরপর যদি মেনশন থাকে যে কোন যন্ত্রে মাপা হচ্ছে, যন্ত্র থাকলে সিসমোগ্রাফ, আমি কি বললাম, সিসমোগ্রাফে দুটোই বসানো থাকছে, সিসমোগ্রাফে রিক্টারও থাকছে, তোমার হচ্ছে কি মার্কারলিও থাকছে। সুতরাং তোমাকে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। ওকে সেটা ঠিক আছে, অফ করে দাও মাইক। সার্কুলেশন, বায়ুমণ্ডলে যে সমস্ত ঘটনাগুলো, যেমন ধরো এই বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তারপরে সাইক্লোন হচ্ছে, ঘূর্ণবাত হচ্ছে, তারপরে নিয়ত বায়ু প্রবাহ, পশ্চিমা বায়ু প্রবাহ, বিভিন্ন মৌসুমী বায়ু প্রবাহ, এগুলো সমস্ত কিছু হচ্ছে কি সঞ্চালন। কোন একটি জায়গা থেকে আরেকটি জায়গাতে যখন আমাদের যে অ্যাটমসফিয়ারের আছে কি বায়ু, বলছি সঞ্চালন। এবারে এই সঞ্চালন কেন হয়, কিভাবে হয়, এর গুরুত্ব কি, মেকানিজম কি, এগুলো টোটালটা আমরা আজকে জানবো। এখন সঞ্চালনের আমরা কিছু ভাগ করতে পারি, যে অ্যাটমসফেরিক সার্কুলেশন বা সঞ্চালনকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাথমিক সঞ্চালন, দেখো এগুলো লিখে রাখবে, প্রাথমিক সঞ্চালন। আগের দিনের যারা ক্লাসগুলো করনি বা দেখনি তারা দেখে নেবে, কারণ পরবর্তীতে ধরো আজকেই ধরো জেট বায়ু আলোচনা করব, সেক্ষেত্রে তোমরা কিন্তু বুঝতে পারবে না, তাও আমি কিছুটা টাচ দেওয়ার চেষ্টা করব। প্রাথমিক সঞ্চালন, দ্বিতীয় শ্রেণীর সঞ্চালন, এগুলো পরীক্ষাতে দেয়, দ্বিতীয় শ্রেণীর সঞ্চালন, তারপরে আছে তৃতীয় শ্রেণীর সঞ্চালন। এখন সঞ্চালন কেন হয়, তৃতীয় শ্রেণীর সঞ্চালন, আমরা এগুলো পরে আসবো, তার আগে একটু জানি যে সঞ্চালন কেন হয়। আমাদের ইউনিভার্সের নিয়ম হচ্ছে সাম্যতায় আসা। সাম্যতায় মানে এটা ব্যালেন্সে আসা। পৃথিবীর প্রত্যেকটা জিনিসে আমরাও চাই ব্যালেন্স মেনটেন করতে, ফ্যামিলির মধ্যে মেনটেন, তোমার হচ্ছে ব্যালেন্স মেনটেন করতে। সুতরাং ইউনিভার্সের প্রত্যেকটা এলিমেন্টস, সে তার মধ্যে প্রাণ থাকুক বা নাই থাকুক, যে সমস্ত জিনিসগুলো আছে, তারা কি চায়, তারা সবসময় সাম্যতায় আসার সবসময় চেষ্টা করছে, একটা ইকুইলিব্রিয়াম
করছে। সেরকম ভাবে আমাদের যে অ্যাটমসফিয়ারটা আছে, সেই অ্যাটমসফিয়ারের মধ্যে যে সমস্ত কম্পোনেন্ট গুলো আছে, যেমন ময়েশ্চার আছে, যেমন হিট আছে, ঠিক আছে, এগুলো কি করছে, ইকুইলিব্রিয়ামের দিকে যাওয়ার চেষ্টা করছে, মানে সাম্যতা বা সমতার দিকে যাওয়ার চেষ্টা করছে। যখনই সমতার দিকে যখনই মুভ করছে, তখনই সেটাই হচ্ছে গিয়ে অ্যাটমসফেরিক সার্কুলেশন বা হচ্ছে সঞ্চালন। তাহলে কেন হবে সঞ্চালন? সঞ্চালন হবে হিট বা তাপের প্রভাব, তাপের জন্য। তাপ কি, আমাদের পৃথিবীর যেহেতু আকৃতি একটু অন্যরকম, অভিগত গোলক আকৃতি, তোমার নিরক্ষীয় অঞ্চল ফোলা এবং মেরুদ্বয় চাপা, তার ফলে কি হয়েছে, ইনসুলেশন বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম পড়ছে। ঠিক আছে, ইনসুলেশন এখানে কি হবে, ক্রান্তীয় অঞ্চল কি, ক্রান্তীয় নিরক্ষীয় অঞ্চলে কি হচ্ছে, এখানে সারপ্লাস জোন আছে, কিসের, হিটের সারপ্লাস। সারপ্লাস তার মানে হচ্ছে গিয়ে এখানে সব থেকে বেশি হিট পড়ছে। আবার তুমি যদি মেরুতে গেলে কি হবে, এখানে ইনসুলেশন কম হচ্ছে, ইনসুলেশন কম হচ্ছে, ইনসুলেশন কম হচ্ছে এখানে। সুতরাং আমরা দেখছি যে কোথাও ইনসুলেশন বেশি হচ্ছে, কোথাও ইনসুলেশন কম হচ্ছে, কোথাও কম হচ্ছে, কোথাও বেশি হচ্ছে। তার মানে কি, একটা পার্থক্যের সৃষ্টি করছে, একটা ডিফারেন্সের সৃষ্টি করছে। তার মানে এই যে সমগ্র যে পৃথিবী, সেই পৃথিবীতে কি হবে, কোথাও হচ্ছে কি হিট বেশি হচ্ছে, মানে হিটের ফলে কি এনার্জি, এনার্জি কোথাও বেশি হচ্ছে, নিরক্ষীয় অঞ্চলে এনার্জি বেশি হচ্ছে এবং মেরু অঞ্চলের দিকে এনার্জি কম হচ্ছে। সুতরাং ক্রান্তীয় অঞ্চল থেকে হিট ট্রান্সফার হওয়ার চেষ্টা করবে কোন দিকে, মেরু অঞ্চলের দিকে। এটা আমি বললাম ইউনিভার্সাল ল, এখানে সবাই একটা সম্মতা বা ব্যালেন্সে আসার। দুইয়ে কি হবে, এটা যেমন তাপ গেল, হিট গেল, সেরকম কি যেতে থাকবে, সেরকম হচ্ছে কি তোমার সেরকম হচ্ছে কি জলীয় বাষ্প, জলীয় বাষ্পেরও একটা ব্যালেন্স আসার চেষ্টা করবে। তারপরে কি, তারপরে বাষ্পীভবন বা ইভাপোরেশন, এগুলো টোটালি কি হবে, মানে যে সমস্ত এলিমেন্ট, সেগুলো কি, সেগুলো সবই চাইবে বা সব কটা এলিমেন্ট সেই চাইবে যে আমরা একটা সমান সমান অবস্থায় চলে আসি, যে আমরা ইকুয়ালি একটা ডিস্ট্রিবিউট। এই ইকুয়ালি ডিস্ট্রিবিউট হতে গেলে যে অ্যাটমসফিয়ারের যে মুভমেন্টটা হচ্ছে, সেই মুভমেন্টটাকে আমরা বলছি কি অ্যাটমসফিয়ারিক সার্কুলেশন, যা বায়ুর সঞ্চালন নামও পরিচিত। ঠিক আছে, তাহলে আমরা এক কথায় বলতেই পারি যে হচ্ছে গিয়ে বৃহৎ অঞ্চল জুড়ে যখন হচ্ছে গিয়ে বায়ুর মুভ করছে বা বায়ু চলে যাচ্ছে, তখন সেটা হচ্ছে গিয়ে বায়ুর সঞ্চালন। ঠিক আছে, এখন বায়ুর সঞ্চালনকে আমরা দেখো তিনটে শ্রেণীতে ভাগ করেছি, কি, একটা প্রাথমিক সঞ্চালন বা প্রাইমারি সার্কুলেশন, সেকেন্ডারি এন্ড টার্সিয়ারি, ইংরেজিতে যদি বল। এখন প্রাথমিক সঞ্চালন কোনগুলোর মধ্যে পড়ছে না, প্রাথমিক হচ্ছে এই যে তোমার যত রকমের নিয়ত বায়ু আছে, নিয়ত বায়ু, নিয়ত বায়ু, ঠিক আছে, এটা নিয়ত বায়ু, যেমন আছে পশ্চিমা বায়ু আছে, আয়ন বায়ু আছে, মেরু বায়ু আছে। তারপরে কি, এটা হচ্ছে কি জেট বায়ু, জেট বায়ুর মাধ্যমেও কিন্তু সঞ্চালন হয়। তারপরে কি আছে, তারপরে ওয়াকার সার্কুলেশন, ওয়াকার সার্কুলেশন, সার্কুলেশন, এগুলো লিখে রাখবে, সার্কুলেশন। ঠিক আছে, দ্বিতীয় শ্রেণীর কি আছে না, দ্বিতীয়ত আমরা বলতে পারি যে ঘূর্ণবাত, ঘূর্ণবাত, এগুলোর ফলেও তো হয়, ডিস্ট্রিবিউট হয়, এগুলোর ফলে কি হবে, ডিস্ট্রিবিউট হয় না, হচ্ছে গিয়ে তোমার ধরো সমুদ্রের যে সমস্ত জলীয় বাষ্প সেগুলো স্থলভাগের দিকে আসে এবং বৃষ্টিপাত ঘটায়। ঠিক আছে, তাহলে ঘূর্ণবাত হলো। তারপর আছে প্রতীপ ঘূর্ণবাত, তারপর আছে এয়ার মাস বা বায়ুপুঞ্জ, তারপর আছে মৌসুমী বায়ু, মৌসুমী বায়ু, এগুলো হচ্ছে সেকেন্ডারি সার্কুলেশন। এখন তৃতীয় শ্রেণীর কোনগুলো থাকবে না, তৃতীয় শ্রেণীতে বিভিন্ন লোকাল উইন্ড, যেমন এই যে আমরা হারমাট্টাং, সিরক্কো, এগুলো কিন্তু একটু ভালো করে পড়বে, স্থানীয় স্থানীয় বায়ু প্রবাহ যেগুলো আছে, বায়ু প্রবাহ সিস্টেম, সেগুলো। তার সাথে কি থাকবে, তার সাথে থাকবে স্থলবায়ু, তার সাথে কি থাকবে, তার সাথে থাকবে সমুদ্র বায়ু। ঠিক আছে, এইগুলো হচ্ছে কি, এবার স্থানীয় বায়ু, যত রকমের স্থানীয় বায়ু আছে সবই হচ্ছে কি টার্সিয়ারি অ্যাটমসফিয়ারিক সার্কুলেশন। ঠিক আছে, এখন এই যে তোমার সার্কুলেশন, এই সার্কুলেশনের হচ্ছে কি গুরুত্ব কি, এই যে সার্কুলেশনটা হচ্ছে, ঠিক আছে, সার্কুলেশনটা হওয়ার পিছনে গুরুত্ব কি, কিছু তো একটা গুরুত্ব আছে বা এটার একটা ইম্পর্টেন্স আছে। প্রথম গুরুত্ব আমরা হিসেবে এক নম্বরে লিখবে পয়েন্ট করে, প্রথম গুরুত্বতে আমরা বলতে পারি যে অ্যাটমসফিয়ারিক সার্কুলেশন কি করে না, হচ্ছে কি তাপের সরবরাহ করে।
তার মানে যেটা সারপ্লাস জোন আছে সেই সারপ্লাস জোন থেকে যেখানে ডেফিসিট এরিয়া আছে সেই ডেফিসিট এরিয়ার দিকে হিট যে এনার্জি সেই হিট এনার্জিটাকে বয়ে নিয়ে তারা আমরা লিখতেই পারি। এগুলো নোট করে রাখবে, এগুলো কিন্তু নোটসে আমার নোটসে পাবে না, যে নোটসটা আমি পিডিএফটা দিয়েছি সেখানে কিন্তু নেই দেখবে। তাহলে এখানে 1 নাম্বার পয়েন্ট করবে যে তাপের সরবরাহ। সারপ্লাস জোন থেকে ডেফিসিট যে জোন সেই জোনের দিকে যায়। 2 নম্বরে লিখবে যে হচ্ছে কি তোমার জলভাগ ও স্থলভাগের মধ্যে লিখবে জলভাগ ও স্থলভাগের মধ্যে স্থলভাগের মধ্যে কি করছে, এখানেও তাপের ভারসাম্য রক্ষা করছে, তাপের ভারসাম্য রক্ষা করছে। রক্ষা। তারপরে কি হবে, যে আর্দ্রতা, এই যে ময়েশ্চার, এই ময়েশ্চার কি করছে, জলভাগ এবং স্থলভাগের যে ময়েশ্চার আর্দ্রতাকে যখনই স্থলভাগের দিকে নিয়ে আসছে, মানে জলভাগ থেকে স্থলভাগের দিকে নিয়ে আসছে, তার ফলে কি হচ্ছে, স্থলভাগে প্রিসিপিটেশন হচ্ছে, অধঃক্ষেপণ হচ্ছে, মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কুয়াশা হচ্ছে, ঠিক আছে, এগুলো সুতরাং এগুলো হচ্ছে। এবং 4 নম্বরে আমরা বলতে পারি যে সমগ্র পৃথিবী ব্যাপী সমগ্র বাষ্পীভবন, বৃষ্টিপাত এগুলোর হচ্ছে গিয়ে সুষম যে মান বন্টন সেটা কিন্তু বজায় রাখার চেষ্টা করছে। তাহলে লিখবে সমগ্র পৃথিবীতে কিসের, সমগ্র পৃথিবীতে কি করছে, পৃথিবীতে বাষ্পীভবন, বৃষ্টিপাতের মানের সুষম বন্টন করার এগুলো নোটসে থাকবে না, ঠিক আছে। জেট স্ট্রিমটা তা লিখবে, কারণ বা জেট স্ট্রিমে অনেক কিছু জিনিস বোঝার আছে, ঠিক আছে। তোমাদের দেখবে আজকে জেট স্ট্রিম সম্বন্ধে পুরো কনসেপ্টটাই ক্লিয়ার হয়ে যাবে, পরে আসছি ট্রাইসেলুলার মডেল সম্বন্ধে। সুতরাং এগুলো হচ্ছে গুরুত্ব। আমি প্রথমেই বললাম যে হচ্ছে কি যে সার্কুলেশনটা কেন হচ্ছে, না সার্কুলেশনটা হওয়ার পিছনে প্রধান কারণ কি, আমি প্রথমেই বললাম যে সার্কুলেশন হওয়ার প্রধান কারণ হচ্ছে কি তাপ। এখন তাপ, এটা হচ্ছে প্রধান কারণ, অ্যাটমসফিয়ারিক যে সার্কুলেশন তার প্রধান কারণ হচ্ছে তাপ, ঠিক আছে, তাপ। আরেকটা কারণ আছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, মানে কৌণিক ভরবেগ। যারা সায়েন্সের স্টুডেন্ট বা ফিজিক্স নিয়ে ভালো মতন যাদের জ্ঞান আছে তারা এই ব্যাপারটা ভালো করে জানে। এখন অ্যাঙ্গুলার মোমেন্টাম ব্যাপারটা কি, এখন দেখো বাসে যেতে যেতে তুমি যদি কোনো টার্নিং এ বাস যদি হঠাৎ করে ঘুরে যাও, যেদিকে ঘুরছে তুমি তার দেখবে উল্টো দিকে ছিটকে পড়ে যাচ্ছ। এই যে ছিটকে পড়ে যাচ্ছে, এটা উল্টো দিকে ছিটকে পড়ে যাচ্ছে, এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম। ধরো তুমি তোমার সোজা যাচ্ছিলে, যেতে 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 হঠাৎ করে বাসটা ডান দিকে ঘুরে গেল, তুমি দেখবে বাঁ দিকে তুমি কিন্তু হেলে যাচ্ছ, এটাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম বলছে। তার মানে তোমার শরীর কি ব্যালেন্স রাখার চেষ্টা করছে, একটা ডাইরেকশন ছিল, একটা গতি ছিল, সেই গতির অভিমুখে একটা তার ব্যালেন্স রাখার চেষ্টা করছে। অত ফিজিক্স জানি না, তোমরা ব্যাপারটা বুঝে নাও যে কি হচ্ছে, যে অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে এটাই। সেরকম আমাদের যে পৃথিবী আছে, সেই পৃথিবী কি, পৃথিবীর সাথে আমাদের যে বায়ু, আমাদের যে এই পৃথিবী আছে, পৃথিবীর সাথে কি হয়েছে, যে অ্যাটমসফিয়ারটা আছে, সেই অ্যাটমসফিয়ারটা কি, অ্যাটমসফিয়ারটা হচ্ছে কি অ্যাটাচড আছে, গ্রেভিটেশনাল ফোর্সের জন্য অ্যাটাচ আছে। এখন অ্যাটাচ আছে, আমরা জানি যে পৃথিবীর গতি হচ্ছে কি কি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, তোমার নিরক্ষীয় অঞ্চলে একরকম, পোলে একরকম। তার ফলে কি হচ্ছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে। ঠিক একটা তুমি থালাতে জল নেবে, জল নেওয়ার পর থালার জলটাকে যদি নাড়িয়ে দাও, দেখবে যদি একদিকটা হেলিয়ে দাও তাহলে কি হয়, জলটা অন্যদিকে যাওয়ার চেষ্টা করে। আমি তোমাদেরকে বোঝানোর জন্য ব্যাপারটা বলছি, একদিকে যাওয়ার চেষ্টা করছে। বা যদি জলটাকে নাড়িয়ে দাও বা থালাটাকে নাড়িয়ে দাও, নাড়িয়ে দিয়ে খানিকক্ষণ রেখে দেবে, দেখবে জলটা একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, মুভ করছে। এরকম ধরো প্লেটে এরকম জল নিলে, থালাতে জল নেওয়ার পর কি এটাকে ধরে তুমি ঝাঁকিয়ে দিলে কি হবে, ঘূর্ণন বেগ, পৃথিবীর ঘূর্ণন বেগ কি করছে, সবসময় ঝাঁকাচ্ছে। তার ফলে কি হচ্ছে, তাই এখানে যে স্থির জলরাশিটা ছিল, সেই জলরাশিটা কি করবে, অ্যাঙ্গুলার মোমেন্টামের জন্য কি করবে, সে তার গতিটা বা দিকটা বজায় রাখার চেষ্টা করবে। এই দিক, গতি, এই সমস্ত বজায় রাখার জন্যই বায়ুর মুভমেন্ট হচ্ছে নিরক্ষীয় অঞ্চল থেকে
মেরু অঞ্চলের দিকে। এখন নিরক্ষীয় অঞ্চলে অ্যাঙ্গুলার মোমেন্টাম বেশি, নিরক্ষীয় অঞ্চলে অ্যাঙ্গুলার মোমেন্টাম বেশি হবে এবং মেরুর দিকে অ্যাঙ্গুলার মোমেন্টাম কম হবে। সুতরাং বায়ু কি করবে, যেখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম বেশি সেখানে দিক বিক্ষেপ হবে বা ছিটকে যাওয়ার চেষ্টা করবে বা অন্যদিকে মুভমেন্ট করার চেষ্টা করবে। সুতরাং অ্যাঙ্গুলার মুভমেন্টের জন্য তোমার হচ্ছে গিয়ে নিরক্ষীয় অঞ্চল থেকে বায়ু কোন দিকে যাওয়ার চেষ্টা করবে, পোলের দিকে যাওয়ার চেষ্টা করবে। হয়ে থাকে। তাহলে আমি কি কি দুটো বললাম, একটা হচ্ছে হিটের হচ্ছে গিয়ে পরিবহন, মানে এনার্জির পরিবহন, আরেকটা হচ্ছে গিয়ে তোমার যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে কৌণিক যে সার্কুলেশন, সেই অ্যাটমসফেরিক সার্কুলেশন দেখা যায়। ঠিক আছে, এখন অ্যাটমসফেরিক সার্কুলেশনের শ্রেণী আছে, প্রকার আছে। কি অ্যাটমসফেরিক সার্কুলেশনের কিছু প্রকার আছে, শ্রেণী আছে। শ্রেণী বলতে আমরা আর একটা হচ্ছে সারফেসের সাথে হরাইজন্টালি হচ্ছে বা অনুভূমিক ভাবে হচ্ছে। অনুভূমিক মানে হচ্ছে কি, যে ধরো বায়ু আছে, যেমন কি নিয়ত বায়ু, ঠিক আছে, নিয়ত বায়ু, বায়ু প্রবাহ দ্বারা, তারপর হচ্ছে বিভিন্ন লোকাল যে সমস্ত উইন্ড গুলো আছে বা স্থানীয় বায়ু, এই সমস্ত বা গুলো, ঠিক আছে, এগুলোর দ্বারা যে সমস্ত মুভমেন্ট গুলো হচ্ছে সেগুলোকে আমরা অনুভূমিক। আর উলম্ব হচ্ছে গিয়ে যেগুলো আপার ট্রোপোস্ফিয়ার, মানে ঠিক ট্রোপোপজের নিচেই যে সার্কুলেশনটা হচ্ছে সেটা হচ্ছে কি উলম্ব। এখন এই উলম্ব এবং অনুভূমিককে আমরা আলাদা করে পড়তে পারি না। পড়তে গেলে কি পড়তে হয়, আমাদেরকে দুটো একসাথেই পড়তে হয়। যখনই এই দুটো একসাথে পড়তে যাব তখন আমরা বিভিন্ন মডেল, বিভিন্ন তাই তো। তার মানে কি, আমরা দেখেছি না যখন বায়ুচাপ বলয় পড়েছিলাম, যে বায়ু ফর্ম হচ্ছিল, বায়ুচাপ ফর্ম হচ্ছিল, এখান থেকে বায়ু উঠে যাচ্ছিল, এদিকে আস্তে আস্তে নেমে আসছিল, এইভাবে তো, আবার এখান থেকে চলে যাচ্ছিল। তার মানে কি, আমরা যখন পড়ছি তখন সেটা হচ্ছে গিয়ে সারফেসেরও পড়ছি, তারপর হচ্ছে কি তোমার আপার ট্রোপোস্ফিয়ারও পড়ছি। এখন বায়ুর সঞ্চালনের বিভিন্ন মডেল আছে, ঠিক আছে। এই যে বায়ু উলম্ব এবং অনুভূমিক যে সঞ্চালন, সেই সঞ্চালনের অনেক মডেল আছে। এই মডেলগুলো লিখে নাও, এগুলো নোটসে কোথাও পাবে না। সুতরাং লিখো যে বায়ু সঞ্চালনের বিভিন্ন মডেল, যদিও তোমাদের সিলেবাসে এগুলো নেই, তবু দিয়ে দেয় তাহলে সুবিধা হবে, না দিলে তো সেটা আলাদা ব্যাপার। জেনে রাখো ব্যাপারটা, ক্লাইমেটোলজি এমন একটা বিষয় যেখানে প্রত্যেকের সাথে জড়িয়েছে। আমার এগুলো আলোচনা করার কোনো দরকার ছিল না, কিন্তু এগুলো তোমাদের লাগবে, কারণ ট্রাইসেলুলার মডেল পড়াতে গেলে লাগবে। জিওস্ট্রপিক উইন্ড আমরা আগের দিন পড়েছিলাম। কেন পড়েছিলাম, তোমাদের তো যারা অনেকে 9-10 করেছে তাদের জেট স্ট্রিম নেই, কিন্তু বাই চান্স ধরো জেট স্ট্রিমকে বুঝতে গেলে লাগবে। বাই চান্সের কথা বললাম, যদি বাই চান্স জেট স্ট্রিম সম্বন্ধে একটা করতে পারবে না, যেটা আউট অফ সিলেবাস, তোমাকে ওখানে তুড়ি মেরে তাড়িয়ে দেবে যে হ্যাঁ আউট অফ সিলেবাস, এটা সার্কুলেশনের মধ্যে। সুতরাং সার্কুলেশনের মধ্যে টোটাল জিনিসটাই আছে, কোনটা সিলেবাসে আছে কোনটা নেই এইভাবে পড়ো না। 9-10 ক্ষেত্রে তোমার থট নেই, সেটা তুমি পড়লে না, কোনো অসুবিধা নেই, যেহেতু নেই ওখানে ক্লেম করতে পারে। কিন্তু এটা ইন সিলেবাস তুমি যদি না পড়ো তখন সেটা ভুল হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি পড়ছিলাম, যে বায়ুর বিভিন্ন মডেল, প্রত্যেকটা মডেল আমরা আলোচনা করব। ট্রাইসেলুলার যে মডেলটা আছে সেটা আমরা আলোচনা করব। ঠিক আছে, প্রথমে আছে ইউনি, প্রথমে লিখবে, আমি ক্যাপিটালে লিখছি, ঠিক আছে, ইউনি সেলুলার মডেল, বা এটাকে বলা হয় থার্মাল সার্কুলেশন। এটাকে আবার বলা হয় অন এ নন রোটেটিং আর্থ। এটা একটা মডেল গেল। 2 নম্বর আছে সেম ইউনি সেলুলার মডেল, এটাও সেম এটাও থার্মাল সার্কুলেশন
এটা হবে অন এ রোটেটিং, পরবর্তীতে এটা কে ইনভেন্ট করেছিল এটা মনে রাখবে, রোটেটিং আর্থ। এটা 1735 সালে এই যে হেডলি, তোমরা যে নাম শুনো GH হেডলি, হেডলি হেডলি এটা আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, পরবর্তীতে যেটা হেডলি সেল হয়েছে সেটা। ঠিক আছে, এটা 2 নাম্বার গেল। 3 নাম্বার আছে কি ট্রাইসেলুলার মডেল, যেটি তোমরা পড়ে পড়ে অভ্যস্ত, ট্রাইসেলুলার মডেল যেটা তোমরা বলো, ট্রাই সেলুলার মডেল বা ট্রাইসেলুলার মেরিডয়নাল মডেল বলা হয় এটাকে, ট্রাইসেলুলার মডেল লিখলাম। 4 নাম্বার আছে গ্লোবাল কম্পিউটারস মডেল, গ্লোবাল কম্পিউটারস মডেল। হ্যাঁ, তাহলে সেগুলোকে কিন্তু ঠিক আছে, এটাই আমরা পড়েছি, এগুলো আমরা আলোচনা করব না, এই যে 4টে আছে এই 4টে আমরা আলোচনা করব না। ঠিক আছে, ট্রাই সেলুলার মডেলটা কিভাবে ফর্ম করছে, হেডলি সেল, পোলার সেল, সেই টপিক্যাল, এগুলো লিখে নিয়েছো বা স্ক্রিনশট নিতে পারো, এগুলো অনেক সময় পরীক্ষাতে পড়ে। এটা মনে রাখবে যে ইউনিসেলুলার মডেল অন এ রোটেটিং আর্থ, এটা হচ্ছে কি দেওয়া GH হেডলির। ঠিক আছে, এখন আমরা ট্রাই সেলুলার যে মডেল আছে, ট্রাই সেলুলার মডেলে দেখো, তোমরা এটা নিয়ে অনেকেই জানো। আচ্ছা, ট্রাই সেলুলার মডেলের আমরা তো ফেরেল যে কক্ষটা, তোমরা কি বলতে পারবে, তোমরা তো এটা পড়েছো, আমি বাংলাতে লিখলাম ত্রিকক্ষীয় মডেল, ত্রিকক্ষীয় মডেল। এখন বলো তোমরা যে কেউ কি বলতে পারবে যে ক্রান্তীয় সেলটা তো আমরা সবাই জানি, যেটা হেড, পোলার, পোলার সেলটাও তোমরা জানো, ফেরেল সেলটা কিভাবে ফর্ম হচ্ছে, ফেরেল সেলটা কিভাবে ফর্ম হচ্ছে কেউ পারো, কেউ যদি জানো তাহলে আমাকে বলো, দেখি এবার শুনি তোমাদের যদি কিছু আইডিয়া থাকো। যে ডান দিকে ঘোরে এবং বাঁ দিকে, দক্ষিণ ধ্রুব যে বাঁ দিকে ঘোরে, তো সেইভাবে সেই কারণটার জন্য। বলো, ভালো করে বলো, বলো। কি বললেন স্যার, শুনতে পেলাম না। আমি বললাম বলো শুনি, কি বলছো, তোমার মতে ফেরেল সেলটা কিভাবে হচ্ছে ফল। স্যার ফেরেলের মতে, ফেরেলের সূত্র অনুযায়ী যেটা বায়ু যখন উত্তর গোলার্ধে যায় তখন সেটা ডান দিকে বেঁকে যায়, বেঁকে প্রবাহিত হয়, এবং দক্ষিণ গোলার্ধে যখন আসে তখন হ্যাঁ, সেটা বাঁ ওটা দিকে তো বেঁকে প্রবাহিত হয়। তুমি ফেরেল সেল কিভাবে ফর্ম হচ্ছে যাও না কেউ কিছু, কিভাবে ফর্ম হচ্ছে। ঠিক আছে, বলছি, দেখো এটা আমি ক্রস সেকশনে দেখাচ্ছি, এটা আমাদের সারফেস, ভূপৃষ্ঠ, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি। এখন ব্যাপার হচ্ছে গিয়ে 0 ডিগ্রিতে যেটা ফর্ম হবে যে সেলটা 0 থেকে 30, আর একটা হচ্ছে গিয়ে 90 মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে থার্মাল, থার্মাল যে তোমার হচ্ছে গিয়ে ইনসোলেশন, সেই ইনসোলেশনের জন্য হচ্ছে, কারণ জানি নিরক্ষীয় অঞ্চলে মোটামুটি সারা বছরই সূর্য লম্বাভাবে কিরণ দেয়, ইনসোলেশনের পরিমাণ বেশি, এখানে বায়ু ঊর্ধ্বগামী হয়, এবং এখানে কি হচ্ছে 90 ডিগ্রিতে কি হচ্ছে, 90 ডিগ্রিতে বায়ু সাবসাইড করে, বায়ু নিচের দিকে নেমে আসে, বায়ু নিচের দিকে যখন নেমে আসে তখন এখানে হচ্ছে কি তোমার কি হচ্ছে, এখানে হাই প্রেসার জোন সৃষ্টি করছে। সুতরাং আমরা আলোচনা করেছিলাম, আর
ট্রোপোপজ সবসময় অলওয়েজ একটা ঢাকনার মতো কাজ করে, ঢেকে রাখে আর কি। এর উপরে কিন্তু আর এর উপরে কিন্তু বায়ু যেতে পারে না। তাহলে আমার 0 ডিগ্রিতে কি হয়? 0 ডিগ্রিতে হচ্ছে কি ঊর্ধ্বগামী হয়, কি করে? বায়ু সবসময় ঊর্ধ্বগামী হয়ে একবারে ট্রোপোপজ পৌঁছে গিয়ে কি হয়, ও হচ্ছে গিয়ে আমরা বলি যে দুই দিকে চলে যায় বা দুই দিকে সরে যায়। এদিক থেকেও আমি যদি দেখাই, এদিক থেকেও সেম প্রক্রিয়া হবে, এদিকে চলে যাবে। এটা আমি দেখাচ্ছি না, এটা নর্দার্ন হেমিস্ফিয়ারটা এদিকে দেখাচ্ছি। সুতরাং এখানে বায়ু গরম হলো, গরম হওয়ার ফলে কি হচ্ছে, এটা উপর দিকে উঠে গেল, এবং উপরের দিকে উঠতে 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 এখানে যে আসবে সেই তোমরা বলবে যে এখানে নেমে আসে, তাই তো? এখানে নেমে আসে। এখন এখানে কেন নেমে আসে, আমি ছবিটা হ্যাঁ করে স্যার। নিচ্ছি, আবার এদিক দিয়ে প্রবাহিত হয়। এখন কেন নেমে আসছে এখানে, এখানে কেন স্যার নেমে ওখানে আসে? হাই নামলো না তো, বলো বলো। স্যার বলছি, ওখানে যেহেতু স্যার ইয়ে আছে, তিব্বত মালভূমি আছে। তিব্বত মালভূমি তো শুধু তো ভারতে আছে, অন্য জায়গায় কি আছে? ভারত মানে হচ্ছে ভারতের উপরে আছে, নর্দার্নে আছে, বা আমাদের ইন্ডিয়ার যে প্রতিবেশী দেশগুলোর মধ্যে একটা, ঠিক আছে, সেখানে রয়েছে। বাকি তুমি বাকিটা কিভাবে আলোচনা করবে, বা বাকিটা কিভাবে তুমি বলবে? হ্যাঁ স্যার, ওখানে বায়ুটা যেহেতু নেমে আসে সেই জন্য তো হাই প্রেসার জোন ক্রিয়েট হচ্ছে, কিন্তু কারণটা জানতে চাইছি। কারণটা জানতে, সেটাই তো বলছি, এই যে এখানে নেমে আসছে, সেটাই তো আমি বলছি যে এখানে কেন নেমে আসছে, নেমে এসে এখানে কেন হাই প্রেসার জোন সৃষ্টি করেছে। ঠিক আছে, এগুলো আগের দিনের ক্লাসটা একবার দেখে নেবে যারা দেখোনি। আমি এখনো বলছি, যারা দেখোনি আগের দিনের যে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স, কোরিওলিস ফোর্স, জিওস্ট্রপিক উইন্ড, গ্রেডিয়েন্ট উইন্ড যে ক্লাসগুলো হয়েছে, সেই ক্লাসগুলো একবার ভালো করে দেখবে। ঠিক আছে, দেখো এখন এটা নিয়ে ভাবার দরকার নেই। এখন কি হচ্ছে, নিরক্ষীয় অঞ্চলে স্বভাবতই কি হয়, নর্মালি বায়ু উপরের দিকে ওঠে, এবং বায়ু উপরের দিকে উঠে ট্রপোপজের ঠিক কাছে এসে ছড়িয়ে যাচ্ছে, এদিকে ছড়িয়ে যাচ্ছে, এটা পরে আসবো, নিচের দিকে নেমে আসছে। এটা একটা সাইকেল, যেটাকে আমরা যেটা একটা সেল, সেটাকে আমরা তোমার হচ্ছে হেডলি সেল, যেহেতু হেডলি নামকরণ করেছিলেন ওই জন্য বা ইনভেন্ট করেছিলেন, ওটাকে বলা হয় হেডলি সেল। এখন হ্যালো 90 হ্যালো যে, হ্যালো স্যার, হ্যাঁ হ্যালো। বলো বলো সুমন, বলো বলছি স্যার, ওটা বলবো কারণটা বলো বলবো। বলো বলো বলো। বলছি স্যার, ওটা যখন নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে যখন ও বায়ুটা হালকা হয়ে উপরে উঠছে, তখন উপরই ঘনীভবনের কাছে পৌঁছে যায় হুম, তারপরে তারপরে বলো। হয়ে যাচ্ছে। তোমার কেটে কারণে আসছে, তোমার আওয়াজ আসছে না। সে তারপর তুমি আগের দিন ক্লাসটা ঠিক করে দেখলেই তুমি উত্তর পেয়ে যাবে, কিন্তু এর ছবিটা করে নাও সবাই। আমি বলে দিচ্ছি, ছবিটা সবাই করে নাও, আমি অ্যান্সার বলে দিচ্ছি। এটাকে অত সহজ ভেবো না, এখান থেকে সব থেকে জটিল কোশ্চেন গুলো আসে, এখান থেকে সব থেকে জটিল কোশ্চেন গুলো আসে। করে নাও, এটা করে নাও। তাহলে আমি ইংরেজিতে লিখছি, ট্রপিক্যাল সেল বা ক্রান্তীয় সেলও বলা হয় একে, ট্রপিক্যাল সেল। 2 নম্বরে থাকবে হচ্ছে কি পোলার ফ্রন্ট সেল। 3 নম্বরে থাকবে হচ্ছে কি তোমার সাব পোলার অর পোলার সেল। হয়েছে, এই তিনটে বলা হয়। আমি একটু নামিয়ে দিচ্ছি। বলা হয়, এটাকে বলা হয় হেডলি সেল, এটাকে বলা হচ্ছে কি তোমার ফেরেল সেল, আর এটাকে বলা হচ্ছে মেরু সেল। এখন দেখো আমি কি বলেছিলাম, যে নিরক্ষীয় অঞ্চলে যেহেতু ইনসুলেশনের পরিমাণ বেশি থাকার কারণে উপর দিকে উঠে যাবে, এবং উপর দিকে উঠে গিয়ে একটা নির্দিষ্ট জায়গাতে এসে নেমে আসবে। এখন শুনে রাখো, নেমে আসবে, নেমে এসে যেই নিচের দিকে আসবে, বায়ুটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে, ডাইভার্জ হয়ে গিয়ে আবার এখান দিয়ে আসবে, এখান দিয়ে এসে আবার 5-এর কাছাকাছি এসে, এটা হচ্ছে 5, এদিকে আছে 5, এগুলো আমি আগের ক্লাসে দেখবে ভালো করে আলোচনা করেছিলাম, আবার উঠে যাবে। সুতরাং আমরা একটা সারফেসে একটা দেখতে পাচ্ছি উইন্ড সিস্টেম, এবং আপার ট্রোপোস্ফিয়ারে আমরা একটা উইন্ড সিস্টেম দেখতে পাচ্ছি।
দুটো উইন্ড সিস্টেম দেখতে পাচ্ছি, উইন্ড সিস্টেম গুলো ফরমেশনে একটা সেল বা কোষের মতো সৃষ্টি করেছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে হেডলি সেল। পরে আবার হচ্ছে কি একটা আছে কোষ ফেরেল সেল, এখন হচ্ছে কি মেরু সেল। এখন হেডলি সেলের কিছু বৈশিষ্ট্য দেখো, আমি বলে দিচ্ছি, এগুলো আগে লিখে নাও। হেডলি সেলের সবসময় লিখবে যে হচ্ছে কি বায়ু ঊর্ধ্বমুখী হয়, এবং ঊর্ধ্বমুখী হওয়ার ফলে বায়ু, এটা পরীক্ষাতে আসে যে বায়ু কত থেকে কত ডিগ্রির মধ্যে নেমে আসে, বায়ুটা কত থেকে কত ডিগ্রির মধ্যে নেমে আসে। তাহলে হেডলি সেলের ক্ষেত্রে কি হবে না, বায়ু দেখবে কিছু কিছু জায়গাতে আছে তোমার 30 থেকে 35 আছে, কিছু কিছু জায়গাতে 25 থেকে 35 আছে। এগুলো কোনোটাই তোমার ভুল নয়, সবটাই ঠিক। আমি এখানে করছি কি 25 থেকে যে 30 আছে, 25 থেকে যে 30, বোথ নর্থ অ্যান্ড সাউথ, বোথ হচ্ছে কি নর্থ অ্যান্ড সাউথে কি হচ্ছে, বায়ুটা সাবসাইড করছে। আপাতত এখন শুনে রাখো সাবসাইড করছে, কেন সাবসাইড করছে সেটা আমি পরে আসছি, আগে এই পুরো স্ট্রাকচারটা বুঝে নাও। কি হয়েছে, 25 থেকে 30-এ এটা হচ্ছে কি নেমে আসছে। তাহলে পরীক্ষাতে যদি কোশ্চেন দেয় কত জায়গা বরাবর বা কত অক্ষাংশ বরাবর এটা নেমে আসছে, না 25 থেকে 30-এর মধ্যে এটা কিন্তু নেমে আসছে। নেমে এসে কি হচ্ছে, যেই এখানে নেমে আসছে, ঠিক আছে, দুটো এখান থেকে আসছে, এদিক থেকে একটা আসছে, এদিক থেকে একটা আসছে, এগুলো কেন আসছে আমি পরে আসছি। ঠিক আছে, এখান দিয়ে নেমে আসছে, এখন নেমে আসার ফলে কি হচ্ছে, এইখানে যে বায়ুটা নিচের দিকে নেমে আসছে, যখনই সারফেসের কাছাকাছি আসলো, ভূপৃষ্ঠের কাছাকাছি আসলো, তখনই কি হবে, তখনই বায়ুটা দুই দিকে ডাইভার্ট হবে। ও তো আর ড্রিল করে নিচের দিকে ঢুকতে পারবে না, ও কি ডাইভার্ট হয়ে যাবে, একটা এদিকে চলে আসবে, একটা এদিকে চলে যাবে, দুটো বায়ু ডাইভার্ট হয়ে গেল। এখানে একটা জিনিস মনে রাখবে, এখানে একটা জিনিস মনে রাখবে, যে বায়ু যেরকম ডাইভার্ট হলে দুটো দিকে আলাদা দিকে চলে যায়, দুটো দিকে চলে যাচ্ছে, তো এখান থেকে চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে। যখন আবার যখন দুটো একই দিক থেকে এসে মিশে, একই দিক থেকে এসে মিশবে, তখন কিন্তু বায়ু উপর দিকে যেতে থাকবে, যেখানে ধাক্কা খাবে, এই যে তোমার এখানে এসে ধাক্কা খাচ্ছে, তাহলে এই দিক থেকে একটা বায়ু আসছে, আবার এই দিক থেকে একটা বায়ু আসছে। ঠিক আছে, তার আগে এটা বোঝার আগে তুমি একটু এই মেরু সেলটা বোঝো। পোলার সেলটা কি হচ্ছে, পোলার সেলে সবসময় কি এখানটা শীত বা ঠান্ডা, ঠান্ডার ফলে কি হচ্ছে, অ্যাটমসফিয়ারের যে সমস্ত বায়ুর যে মলিকিউলস গুলো আছে, যে কণাগুলো আছে, সেগুলো কি, সেগুলো নিজেদের মধ্যে কাছাকাছি আসছে, এবং খুব ডেন্স হয়ে নিচের দিকে আস্তে আস্তে নেমে আসছে। নিচের দিকে ডেন্স হয়ে নিচের দিকে নেমে আসার ফলে কি হচ্ছে, এখানে একটা হাই প্রেসার, তার মানে হচ্ছে কি, আমরা জানি, তোমরা পড়েছো যে বায়ুতে যদি বায়ুর কণার পরিমাণ বেশি থাকে তখন সেটা হাই প্রেসার হয়, হাই প্রেসার সৃষ্টি করছে। এখন বায়ুটা যেটা নেমে আসছে, যে বায়ুটা এখানে নেমে আসছে, সে নেমে এসে যাবে, বায়ুটা নেমে এসে তো তোমার সারফেস ভেদ করে নিচের দিকে যেতে পারবে না। ও তখন কি করবে, ও চারদিকে ছড়িয়ে যাবে, এদিকেও ছড়াবে, এটা যেহেতু তোমার মেরু অঞ্চল বা পোল অঞ্চল, চারিদিকেই ছড়াবে। সুতরাং আমি দেখাচ্ছি এইদিকে, এইদিকে আস্তে আস্তে ছড়িয়ে যাবে। এই দিক থেকে যে বায়ু কি হয়েছে, এই যে নামলো, যে বায়ুটা এখান থেকে ছড়ালো, এই যে উপর থেকে নেমে আসলো, কেন নেমে আসলো আমি সেটা বললাম যে পরে বলছি। নেমে আসলো, নেমে আসার পর একটা কি আয়ন বায়ু হিসেবে এদিকে চলে গেল, একটা পশ্চিম চলে আসলো। এই যে পশ্চিম বা দুটোর বিস্তর ফারাক আছে, সেগুলো আমরা ফ্রন্টে আসবো। কেউ যদি বলো দেখা যাচ্ছে কিনা, আমি তাহলে আবার শুরু করবো। কেউ একজন তাহলে কি ব্রেক হচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে না।
ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি শুরু করছি। বৃষ্টির জন্য, ঝড় বৃষ্টির জন্য নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। দেখো তাহলে কি বলছিলাম, যে এখানে কি হচ্ছিল, মেরু অঞ্চলে তোমার হচ্ছে সাইড করছে, নিচের দিকে নেমে আসছে, তার ফলে কি হচ্ছে, এখানে হাই প্রেসার বেল্টের সৃষ্টি হচ্ছে, এবং এখান থেকে যেহেতু নেমে আসছে, নেমে আসার ফলে কি ও ধাক্কা খাচ্ছে সারফেসে, ধাক্কা খাওয়ার ফলে কি হচ্ছে, ধাক্কা খাওয়ার ফলে বায়ুটা এদিকে চলে আসছে। এখন এদিক থেকে কি যাচ্ছে, এদিক থেকে পূবালি বা মেরু বায়ু যাচ্ছে, তাই তো, এদিক থেকে পূবালি বা মেরু বায়ু যাচ্ছে, এবং এদিক থেকে কি আসছে, এদিক থেকে আসছে পশ্চিমা বায়ু, পশ্চিমা বায়ু। ঠিক আছে, এই পশ্চিমা বায়ু কি, এই পশ্চিমা বায়ু গরম, কারণ কেন, এ ক্রান্তীয় অঞ্চল থেকে আসছে। কোথা থেকে আসছে, কোথা থেকে প্রবাহিত হচ্ছে, 30, এ দেখো 30 ল্যাটিটিউড, 30 থেকে প্রবাহিত হয়ে এদিকে আসছে 60-এর দিকে। ঠিক আছে, এখন এই দিক থেকে প্রবাহিত হয়ে কে আসছে, এই দিক থেকে প্রবাহিত হয়ে আসছে তোমার মেরু বায়ু। এই দুটো বায়ু যেই কলাইড করলো, ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার ফলে কি হবে, দুটো বায়ু কি আর নিচের দিকে যেতে পারবে, ও কি হবে, এই তো অপেক্ষাকৃত গরম এবং এ শীতল, এ কি করবে, এ আস্তে আস্তে নিচের দিকে কিভাবে যাবে, এই নিচের দিকে ঢুকে যাবে এইভাবে, এবং এই যে তোমার পশ্চিম বায়ু যেটা আসছিল, সে আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকবে, কারণ এর থেকে এই যে পূবালি বা মেরু বায়ুর থেকে এ হচ্ছে গিয়ে উষ্ণ, এ যেহেতু হচ্ছে কি উষ্ণ, সেহেতু এ আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকবে, এবং যে বায়ু উপর দিকে উঠবে, যেখানে বায়ু উপর দিকে উঠবে, সেখানে কি হয়, সেখানে লো প্রেসার জোন সৃষ্টি হয়, সেখানে লো প্রেসার। এই জন্য হচ্ছে কি আমরা 60 ডিগ্রিতে কি পড়েছিলাম, এখানে কি পড়েছিলাম, যে এখানে আছে গিয়ে দুই মেরুবৃত্ত প্রদেশীয় যে নিম্নচাপ বলয়, সেই নিম্নচাপ বলয়, এই নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে দুটো কারণের জন্য। দুটো কারণ কি না, এখান থেকে হচ্ছে কি তোমার যে বায়ু আসছে, মেরু বায়ু এবং পশ্চিম বায়ু দুটো ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেলে কি বায়ু উপর দিকে উঠে যাচ্ছে। সব সময় মনে রাখবে, বায়ুর যদি ঊর্ধ্বমুখী গমন হয়, তখন সেখানে হচ্ছে লো প্রেসার বেল্ট বা লো প্রেসার যে জোন, সেই লো প্রেসার জোনের সৃষ্টি হয়। সুতরাং এখান থেকে কি হচ্ছে, এখান থেকে উঠে গেল পশ্চিমা বায়ু, এদিকে চলে আসলো মেরু বায়ু, এবং এখানে একটা ফ্রন্ট সৃষ্টি করলো। এখানে কি হবে, এখানে পশ্চিম বায়ু গরম হবে, এবং গরম যেহেতু অপেক্ষাকৃত গরম, এই জন্য কি হবে, পশ্চিম বায়ু আস্তে আস্তে উপর দিকে উঠবে, উপর দিকে উঠে কি হবে, একটা নির্দিষ্ট জায়গাতে এসে আবার দুটো ভাগে তোমার শীতল হবে। ঠিক আছে, ও তো একটা জায়গাতে ধাক্কা দেবে, কোনো জায়গাতে কোনো বায়ু যদি ধাক্কা দেয়, বায়ুটা ছড়িয়ে যায় না, জল তুমি যদি মেঝের উপর ফেলো, জলটা চারিদিকে ছড়িয়ে যায় না, ঠিক এটা বায়ুর ক্ষেত্রেও হবে। যদিও ওপরে এসে ট্রপোপোজে ধাক্কা দিচ্ছে, ট্রপোপোজে ধাক্কা দিলে কি এখানে ছড়িয়ে যাবে, ছড়িয়ে গিয়ে কি হবে, ছড়িয়ে গিয়ে এ একটা ব্রাঞ্চ এদিকে আসবে, এবং একটা ব্রাঞ্চ এদিকে আসবে। এদিকে যে ব্রাঞ্চটা আসছে সেটা কি, সেটা হচ্ছে বিপরীত পশ্চিমা বলা হয়, যেমন আমরা এন্টি ওয়েস্টার্লিজও বলা হয় এটাকে, যেমন আমরা এন্টি ট্রেড উইন্ড পড়েছি, এটাকে বলা হয় এন্টি ওয়েস্টার্লিজ বলা হয়। এটা কি, এটা এন্টি ওয়েস্টার্লিজ হয়ে কোন দিকে আসছে, কোন দিকে আসছে, এটা তোমার আসছে নিরক্ষীয় অঞ্চলের দিকে। যেহেতু এখানে উঠে উপরে ধাক্কা মারলো, দুটো এখান থেকে উঠে গেল, উষ্ণ বায়ুটা এদিকে ধাক্কা মারলো, এদিকে একটা ব্রাঞ্চ চলে আসলো, এদিকে একটা ব্রাঞ্চ চলে গেল। এখন ভাই আমরা জানি এদিক থেকে আসছিল কে, প্রত্যায়ন বায়ু, তাই তো, এন্টি ট্রেড উইন্ড, প্রত্যায়ন বায়ু। এবং এখানে কে ছিল, এখানে হচ্ছে কি বলতে পারো যে এন্টি ওয়েস্টার্লিস ছিল, এন্টি ওয়েস্টার্লিস। এই দুটো বায়ু এসে এখানে আবার কলাইড করলো, ধাক্কা খেলো, এখানে এসে ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার ফলে কি হবে, ধাক্কা খাওয়ার ফলে আবার নিচের দিকে বায়ুটা আস্তে আস্তে নামতে থাকবে, এ তো কোনো দিকে যেতে পারবে না, এ ওকে ঠেলা মারবে, ওকে ঠেলা মারবে, তার ফলে কি হবে, বায়ুটা নিচের দিকে আস্তে 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 সাবসাইড করবে। মনে রাখবে, এখানে যে হাই প্রেসার বেল্ট আছে, সেটা কি কর্কটি এবং মকরী উচ্চচাপ বলে আমরা পড়েছি। তার প্রধান কারণ হচ্ছে গিয়ে, সৃষ্টির প্রধান কারণ হচ্ছে গিয়ে এখানে বায়ু সাবসাইড হওয়া। কেন বায়ু সাবসাইড হচ্ছে, তার প্রধান কারণ হচ্ছে গিয়ে এখানে এন্টি ওয়েস্টার্লিস এবং প্রত্যায়ন বায়ু দুটো ধাক্কা খাচ্ছে, ধাক্কা খাওয়ার ফলে কিছু বায়ুটা নিচের দিকে নামছে। যেখানে নিচের দিকে বায়ু নামবে, যেখানে বায়ু নিচের দিকে নামবে, সেখানে হাই প্রেসার থাকবে। সুতরাং কোথায় হাই প্রেসার আছে, এখানে হাই প্রেসার আছে, এখানে হাই প্রেসার আছে, এগুলোতে কি, এখানে বায়ু সব সময় নিচের দিকে অলওয়েজ কিন্তু সাবসাইড করছে, নিচের দিকে নেমে আসছে। সুতরাং এটা একটা কারণ গেল, এই যে তোমার যে এটা সৃষ্টি হয়েছে, এখানে তোমার হচ্ছে কি তোমার যে উচ্চচাপ বলয়টা সৃষ্টি হয়েছে। এখন এখানে আমি কোশ্চেন বলেছিলাম যে এই যে সেলটা তৈরির পিছনে, এখানে যে হেডলি সেলটা তৈরির পিছনে তার প্রধান কারণ হচ্ছে কি, যে ফেরেল সেলটা বা হেডলি ফেরেল সেল দুটোই বলে, এটা সৃষ্টির প্রধান কারণ হচ্ছে কি, এখানে যে বায়ুটা উপর দিকে উঠলো, এটা মন দিয়ে শুনবে, এখানে যে বায়ুটা উপরের দিকে উঠলো, সেই বায়ুটা আপার ট্রোপোস্ফিয়ার বা ট্রোপোস্ফিয়ার এসে কি এইদিকে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এখন কেন প্রবাহিত হচ্ছে, কেন প্রবাহিত হচ্ছে, এই কনসেপ্টটা বোঝার আগে তোমাদের একটু বলেই দিই। ঠিক আছে, এটা ডিউ টু থার্মাল গ্রেডিয়েন্টের জন্য হচ্ছে, বা হাই প্রেসার এবং লো প্রেসারের জন্য হচ্ছে। ঠিক আছে, যারা আগের দিন ক্লাসটা দেখেন তাদের একটু অসুবিধা হবে যে কেন বায়ুটা যাচ্ছে। এখন আমি যদি এখানে ছবি করি,
আমি যদি এটাকে এয়ার কলাম হিসেবে নিই, ঠিক আছে, এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল আর এটা হচ্ছে 30°, এটা আমি দেখাচ্ছি। এদিকে আছে তোমার ফেরাল সেলটা যেটা কমপ্লিট হয়েছে সেটা। এখানে কি হয়েছে, এখানে বায়ু উপর দিকে উঠে গেছে এবং এটা এদিকে প্রবাহিত হয়েছে। এখন এটাকে আমরা এয়ার কলাম হিসেবে ধরলাম, একটা এয়ার কলাম, ঠিক আছে, এয়ার কলাম হিসেবে ধরলাম। এবং এখানে কি হচ্ছে, এবং এখানে একটা তোমার এয়ার কলাম আছে, দুটো এয়ার কলাম আমরা ধরলাম, দুটো এয়ার কলাম, একটা সাম পার্সেল অফ এয়ারটাকে আমরা এয়ার কলাম বলি। এখন হচ্ছে কি এখানে বায়ুর কি হয়েছে, ঊর্ধ্বমুখী সঞ্চালন হচ্ছে। ঊর্ধ্বমুখী সঞ্চালনের ফলে কি হচ্ছে, ঊর্ধ্বমুখী সঞ্চালনের ফলে এখানে বায়ুর যোগান হচ্ছে। উপরে আপার ট্রোপোস্ফিয়ারে কি হচ্ছে, আপার ট্রোপোস্ফিয়ারে বায়ুর যোগান হচ্ছে। তার মানে হচ্ছে কি আপার ট্রোপোস্ফিয়ারে এখানে বায়ু আস্তে আস্তে যোগান হচ্ছে এবং এখানে হাই প্রেসার একটা বেল্ট সৃষ্টি করছে। তুলনামূলকভাবে যদি তুমি কর্কটি বা মকরীয়র দিকে যাবে বা পোলের দিকে যাও, এই প্রসেসটা কিন্তু তুমি দেখতে পাবে না। এখানে কি বললাম, এখানে বায়ুর ঊর্ধ্বমুখী গমন হচ্ছে, তার মানে এখানে বায়ুর যে কণা, সেই কণার পরিমাণ তুলনামূলকভাবে নিচের থেকে উপরে তুলনামূলকভাবে এখানে বেশি থাকছে। আমি কি আগের দিন বলেছিলাম যে টোটালটা যদি আমি 100 ইউনিট ধরি, আমার যদি এখানে 70 ইউনিট বায়ু থাকে বা 70% থাকে, এখানে 30% বা 30 ইউনিট বায়ু থাকবে। তুলনামূলকভাবে এখানে যদি আমি টোটালটাকে 100% দেখি, তাহলে আমার এখানে যদি বায়ু থাকে হচ্ছে কি তোমার, আমি ধরলাম এখানে থাকবে হচ্ছে কি তোমার এখানে 70 ইউনিট ধরেছি, তাহলে এখানে আমরা ধরবো যদি বায়ু থাকবে, এখানে হচ্ছে কি ধরো 80 ইউনিট বায়ু আছে হাই প্রেসার জোন, সুতরাং নিচে কি আছে, সারফেসে বায়ুর কণা বেশি আছে এবং উপরে আছে 20 ইউনিট। তাহলে তোমরা এখন বলো 20 ইউনিট বেশি না 30 ইউনিট বেশি? তাহলে 30 ইউনিট বেশি। 30 ইউনিট বেশি মানে এখানে বায়ুর কণা বেশি আছে এবং এখানে বায়ুর কণা কম আছে। এটা হচ্ছে আপার ট্রোপোস্ফিয়ারে, আপার ট্রোপোস্ফিয়ারে, ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ারে। তাহলে এখানে একটা হাই প্রেসার বেল্ট সৃষ্টি হচ্ছে এবং এখানে উপরে একটা লো প্রেসার বেল্ট সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা নর্মালি জানি যে বায়ু কোন দিক থেকে কোন দিকে যায়, বায়ু হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যায়। সুতরাং বায়ু এই যে হাই প্রেসার আছে এই দিকে লো প্রেসারের দিকে যাবে। এখন এই হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যখন যাবে, তখন তো আর আমরা জানি যে এখানে কোরিওলিস ফোর্স কাজ করবে, ঠিক আছে। কোরিওলিস ফোর্স কাজ করার জন্য কি হবে, এই বায়ু কখনোই সোজা পথে প্রবাহিত হবে না। এই বায়ু আমরা আগের দিন আলোচনা করেছিলাম, এই বায়ু হচ্ছে কি যদি আমরা পৃথিবী দেখি, এটা পৃথিবী যদি দেখি, এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, এটা হচ্ছে যদি কর্কটীয় দেখি, কর্কটীয় এটা দেখি। সুতরাং এই বায়ু হচ্ছে কি ধরো আপার ট্রোপোস্ফিয়ারের কথা বলছি, যখন আপার ট্রোপোস্ফিয়ার, ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ার, নট সারফেস, কিন্তু বারবার মনে রাখবে আপার ট্রোপোস্ফিয়ার, কিন্তু ধরো ওপরের দিক থেকে যখন যাবে তখন কিন্তু সোজা ভাবে যাবে না, পিজিএ ওকে টানবে, প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স ওকে সোজা ভাবেই টানবে, কিন্তু ও যাবে না, এখানে কোরিওলিস ফোর্স কাজ করবে। কোরিওলিস ফোর্স কাজ করবে, তাই জন্য কি হবে, এই যে বায়ুটা যেটা প্রবাহিত হওয়ার কথা ছিল সোজা, সেটা হালকা বেঁকে যাবে। আর আমরা জানি কোরিওলিস ফোর্স সবসময় তার সমকোণে কাজ করে, সবসময় সমকোণে কাজ করে। কি বলেছিলাম, কোরিওলিস ফোর্স যদি এই পেনটা বায়ু প্রবাহ হয়, এখানে কোরিওলিস ফোর্স লাগে, পেনটাকে এদিকে টানবে, দিস ইজ কোরিওলিস ফোর্স, এদিকে টানবে, ঠিক আছে। এইরকম টানতে টানতে এমন হবে একটা সময় আসবে যে এই বায়ুটা প্যারালাল প্রবাহিত হবে, সমান্তরালে প্রবাহিত হবে। যখন সমান্তরালে প্রবাহিত হয় তখন সেটাকে আমরা কি বলি, জিওস্ট্রপিক উইন্ড বলি, জিওস্ট্রপিক উইন্ড বলি। ঠিক কি হবে, ঠিক এখানে যে বায়ুটা উপরে উঠেছিল, এই বায়ুটা ঠিক আস্তে 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 কত 25 থেকে 35-এর মধ্যে এসে, 25 থেকে 35-এর মধ্যে এসে বায়ুটা অক্ষরেখার প্যারালালি হয়ে যাবে। এবং বায়ুটা যেহেতু আপার ট্রোপোস্ফিয়ারে আছে, ওই জন্য কি হবে, বায়ুটা শীতল হয়ে যাবে। আবার কখন যদি বায়ু শীতল হয়ে যায় তখন কি হবে, বায়ুটা আস্তে 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 নিচের দিকে নেমে আসবে এবং এখানে কি নিচের দিকে নেমে আসবে, বায়ুর পরিমাণ বেশি থাকবে, তাই জন্য এখানে একটা কি সৃষ্টি করবে, এখানে সৃষ্টি করবে হাই প্রেসার একটা বেল্টের সৃষ্টি করবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে হাই প্রেসার বেল্টে কিভাবে সৃষ্টি হলো, এগুলো আমরা আগের দিন আলোচনা করেছিলাম যদিও, তাই তোমাদেরকে কি বললাম যে এখান থেকে বায়ু যাবে এইদিকে প্রবাহিত হবে এবং এখান থেকে আসবে ধাক্কা খাবে দুটো নিচের দিকে, এবং এখানে এসে ধাক্কা খাবে এদিকে প্রবাহিত হবে, একটা এদিকে ব্রাঞ্চ যাবে, এটা আমরা জানি আয়ন বায়ু, এটা আয়ন বায়ু, ঠিক আছে। এখন প্রত্যেকটি একটি সেল ফরমেশন করেছে, প্রত্যেকটি এই যে সেলগুলি ফরমেশন করেছে, এখানে সেল করেছে, এখানে সেল করেছে, এগুলির আলাদা আলাদা নাম আছে, ঠিক আছে। হেডলি সেল এটাকে ইনভেন্টেড করেছিলেন বলে হেডলি সেল বলা হয়, ফেরেল আপনি দেখেছিলেন বলে ফেরেল সেল বলা হয়, পোলারটা তো আছেই। এখন এখন এই দুটো হচ্ছে থার্মাল ডাইরেক্ট সেল, আমরা দেখলাম যে বায়ুর ঊর্ধ্বমুখী গমন যেহেতু ইনসুলেশনের সাথে জড়িয়ে আছে, এই জন্য হেডলি সেল এবং মেরু সেলকে বলা হয় থার্মাল ডাইরেক্ট সেল। আর এটা যেহেতু ডাইনামিক্যালি হচ্ছে, এই যে ফেরেল সেলটা ডাইনামিক্যালি হচ্ছে, এখানে কি হচ্ছে, এখানে ধাক্কা খাচ্ছে উপরে উঠছে, এখানে ধাক্কা খাচ্ছে নিচে নামছে, এই যে সেলটা, এই সেলটা কিন্তু ফর্ম হচ্ছে। এই যে ত্রিকক্ষীয় মডেলটা, এটাকে সর্বপ্রথম 1951 সালে পলম্যান অ্যাড করেছিলেন, মানে এইভাবে দেখিয়েছিলেন, কি পলম্যান
মনে রাখবে, এটা আগেবারের এসে পলম্যান, 1951 সালে পলম্যান। এবারে এটা 1735 সালে হেডলি। আচ্ছা, আরেকটা জিনিস, সেলটা এটার নাম ছিল কি, ইউনিসেলুলার মডেল অন এ রোটেটিং আর্থ। এই যে হেডলি সেলটা কি, ইউনিসেলুলার মডেল অন রোটেটিং আর্থ। এটা পরবর্তী ক্ষেত্রে কি হচ্ছে, 1951 সালে এগুলোকে সব একসাথে দেখিয়েছেন। এখন এখানে কি কি কোশ্চেন আসতে পারে তোমাদের বলে দিই। এখানে কোশ্চেন আসতে পারে যে বায়ু কোথায় নেমে, যে হেডলি সেলে সবসময় মনে রাখবে যে এখানে 25 থেকে 35-এ নেমে আসে। এখানে ফেরেলে কি হবে, ফেরেলে হচ্ছে কি তোমার 60 ডিগ্রিতে এসে উপর দিকে উঠে যায়, 60 ডিগ্রিতে এসে উপরের দিকে উঠে যাচ্ছে। আর পোল তো তোমরা জানো, পোলে হচ্ছে কি যেটা 90 ডিগ্রি সেখানে নিচের দিকে কিন্তু নেমে আসে। ঠিক আছে, এটা গেল ট্রাইসেলুলার মডেল। এখন এগুলোর বায়ুগুলো মনে রাখবে কত থেকে কত প্রবাহিত হচ্ছে। 90 থেকে 60-এ প্রবাহিত হয় পশ্চিম বায়ু, 60 থেকে 30-এ মেরু বায়ু বা ইস্টার্লিস, 60 থেকে 30 থেকে 60-এর দিকে প্রবাহিত হয় পশ্চিমা বায়ু। আর 5 থেকে হচ্ছে কি বা ইকুয়েটর থেকে বা 5 বলবে 5 থেকে 30 ডিগ্রি পর্যন্ত প্রবাহিত হয় আয়ন বায়ু। পরীক্ষাতে এগুলো কিন্তু অনেক সময় দিয়ে দেয় তোমাদেরকে, কোশ্চেন কিন্তু পাজেলড হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আসবো আমরা জেট স্ট্রিমে। ঠিক আছে, জেট বায়ু দেখা হয়, মন দিয়ে শুনবে, জেট বায়ু বা জেট স্ট্রিম এর কিভাবে উৎপত্তি হয়, কিভাবে সৃষ্টি হয়, এবং কিভাবে আমাদের যে অ্যাটমসফিয়ার আছে সেই অ্যাটমসফিয়ারে কিভাবে প্রভাব বিস্তার করে। আচ্ছা, আওয়াজ আসছে, ভিডিও দেখা যাচ্ছে, অনেকে লেফট নিচ্ছে দেখছি, তাই জন্য বলছি। জেট বায়ু, ফোকাসিং হয়নি। হুম, জেট বায়ু। ঠিক আছে, এখন জেট বায়ু কিছু কোশ্চেন আমি আগে করি। জেট বায়ুর কোশ্চেন আমরা পড়বো যে জেট বায়ু কি, প্রথমে জেট বায়ু কি, জেট বায়ু কি, তারপর হচ্ছে গিয়ে এর উৎপত্তি, কিভাবে উৎপত্তি হচ্ছে। ঠিক আছে, তারপরে পড়বো এর শ্রেণী বা এর গুরুত্ব, শ্রেণী বা কত টাইপের হতে পারে বা গুরুত্ব, গুরুত্ব। তার সাথে এখানে উৎপত্তি, যেহেতু আমরা এসেই গেছি, উৎপত্তিতে আমরা এখানে যে থার্মাল উইন্ড কি, আমরা বলি না জেট বায়ু এক ধরনের থার্মাল উইন্ড, থার্মাল বায়ু বা থার্মাল বায়ু প্রবাহ সিস্টেম কি, বায়ু প্রবাহ কি। ঠিক আছে, এখন জেট বায়ু কি না, জেট বায়ু হচ্ছে কি আপার এক ধরনের তীব্র গতিসম্পন্ন বায়ু, তোমরা এটা ডেফিনেশনে জানো, যেটা পশ্চিম থেকে পূর্ব দিক সর্পিল আকারে প্রবাহিত হয়, সেটাকে আমরা জেট বায়ু বলা হয়। এখন যদি জেট বায়ুর আমরা ছবি করি কিরকম হবে, বড় করে করছি, জেট বায়ু হচ্ছে গিয়ে এরকম, ধরো যদি এরকম ভাবে দেখায় পাইপের মতো, পাইপের দিয়ে যেরকম জল যায় সেরকম হচ্ছে জেট কিন্তু সেইভাবে প্রবাহিত হয়। ঠিক আছে, জেট বায়ু কিন্তু সেইভাবে প্রবাহিত হয়, ভেতরে যেমন জল যায় সেরকম হচ্ছে জেট বায়ু প্রবাহিত হয়। এখন এই জেট বায়ু, জেট বায়ু তার মানে দেখো একটা 3 ডাইমেনশনাল একটা স্ট্রাকচার, যেখানে কি আছে তার একটা থিকনেস আছে, থিকনেস আছে এবং একটা লেন্থ আছে, এই যে লেন্থ আছে, একটা দৈর্ঘ্য আছে এবং একটা প্রস্থ আছে। প্রস্থ আর থিকনেস কিন্তু এক জিনিস নয়। থিকনেস মানে হচ্ছে কি কতটা বায়ু প্রবাহিত হচ্ছে, কতটা বায়ু একসাথে প্রবাহিত হচ্ছে, আর প্রস্থ মানে হচ্ছে কতটা স্থান জুড়ে প্রবাহিত হচ্ছে এবং কত কিলোমিটার দূরে প্রবাহিত হচ্ছে। এখন জেট বায়ুর প্রথম বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে হচ্ছে কি এটি আপার ট্রপোস্ফিয়ার, এটা লেখা তোমাদের দরকার। এর বিস্তৃতি কি না, বিস্তৃতি লিখবে, এক্সটেনশন লিখবে, এর এক্সটেনশন হচ্ছে গিয়ে, এক্সটেনশন লিখবে হচ্ছে কি 20 ডিগ্রি ল্যাট থেকে, 20 ডিগ্রি ল্যাট বোথ হেমিস্ফিয়ার, কিন্তু 20 ডিগ্রি ল্যাট থেকে এটা চলে যাবে তোমার হচ্ছে গিয়ে প্রায় 70 থেকে 80 ডিগ্রি ল্যাট। ঠিক আছে, টোটালটা আমি বলছি, এটা হচ্ছে এক্সটেনশন। এখন এটা প্রথম এক্সটেনশন গেল, যে অক্ষাংশীয় বিস্তার কত গেল। এখন মনে রাখবে জেট বায়ুর এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্য কিন্তু তোমার হচ্ছে কয়েক হাজার কিলোমিটার হতে পারে, মানে প্রায় ধরো এর দৈর্ঘ্য প্রায় ধরো এটা 1000 কিলোমিটার, মিনিমাম তো হবে 1000 কিলোমিটার। ঠিক আছে, এটা একটা বৈশিষ্ট্য গেল। 2 নম্বর হচ্ছে গিয়ে এর একটা থিকনেস আছে। থিকনেস মানে কি বললাম, কতটা বায়ু একসাথে প্রবাহিত হচ্ছে। এই যে থিকনেসটা দেখছো, এই যে থিকনেসটা, এই যে থিকনেসটা, এই যে এখান থেকে এই যে থিকনেসটা, এটা
এটার থিকনেস থাকে প্রায় হচ্ছে গিয়ে তোমার 2 থেকে 4 কিমি, 2 থেকে 4 কিমি হচ্ছে গিয়ে এর থিকনেস। এবং এর প্রস্থ কত হবে না, এর ধরো কতটা হবে, মোটামুটি ধরো প্রায় 100 থেকে 200 কিলোমিটার প্রস্থ, 100 থেকে 200। এই হবে গিয়ে 100 থেকে ইনফরমেশন তোমাদেরকে দিই, তারপর আমি আসি জেড বাই। ঠিক আছে, 100 থেকে 200 কিলোমিটার প্রস্থ, 100 থেকে 200 কিলোমিটার হচ্ছে এর প্রস্থ। ঠিক আছে, কত হতে পারে না, গতিবেগটা ডিফার করে বিভিন্ন সময়, বিভিন্ন গতিবেগ হতে পারে, এটার গতিবেগ হতে পারে মোটামুটি 150 থেকে 400 কিলোমিটার, 400 কিলোমিটার। ঠিক আছে, এবং মাঝখানে যেহেতু পাইপের মতো বললাম জল যায়, মাঝখানে যে বায়ুটা যাবে, মাঝখানে যেটা থাকবে বায়ুটা, তার গতিবেগ সব থেকে বেশি থাকবে এই দুই সাইডের তুলনায়। এখন শীতকালে এর গতিবেগ বৃদ্ধি পায়, তোমরা পড়েছো যে শীতকালে জেট বায়ুর গতিবেগ বৃদ্ধি পায়, গ্রীষ্মকালে এবং জেট বায়ুর গতিবেগ হ্রাস পায়। আর জেট বায়ু যদি আঁকাবাঁকা প্রবাহিত হয়, জেট বায়ু যদি আঁকাবাঁকা প্রবাহিত হয়, তখন সেটাকে বলছি রসবি ওয়েভ। মনে রাখবে, জেট বায়ু কিন্তু রসবি ওয়েভ না, জেট বায়ু থেকে রসবি ওয়েভের সৃষ্টি হয়। ঠিক আছে, এখন দুই একটা ইনফরমেশন আরো দিই, যে জেট বায়ু কে আবিষ্কার করেছিলেন, এগুলো তোমরা পড়ে নেবে। যে যখন হচ্ছে গিয়ে ওয়াসাবুরো ওয়েসি জাপানি একজন ছিলেন, উনি প্রথম কিন্তু উপলব্ধি করেছিলেন 1920 সালে এই জেট বায়ু সম্বন্ধে। ঠিক আছে, তারও আগে যখন হচ্ছে গিয়ে তোমার বোমারু বিমানগুলো আমেরিকার বোমারু বিমান যখন জাপানে তোমার বোমা বিস্ফোরণ করতে যাচ্ছিল, তখন হচ্ছে গিয়ে তোমার এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় হচ্ছে গিয়ে উপলব্ধি করেছিলেন আইডেন্টিফাই করেছিলেন। বাস আর কিছু যাচ্ছি না, এগুলো দেখে নেবে, নোটসে আছে বা আমি পরে প্রোভাইড করে দেবো এগুলো। ঠিক আছে, বায়ুর গতি কোন দিকে যাবে, পশ্চিম থেকে পূর্ব দিকে। ঠিক আছে, এখন আসবো যে জেট বায়ু। এই যে জেট বায়ু কিভাবে তৈরি হচ্ছে, আমি বললাম যে জেট বায়ু এক ধরনের জিওস্ট্রপিক বায়ু, তাই তো, জিওস্ট্রপিক বায়ু, এবং জেট বায়ু এক ধরনের থার্মাল। এখন এই জিনিস দুটো তোমাদেরকে বুঝতে হবে যে থার্মাল উইন্ড কি, আর তাহলে কিন্তু পুরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। আর জিওস্ট্রপিক বায়ু কি, জিওস্ট্রপিক বায়ু কিন্তু আমি আগের দিনে ক্লাসে খুব ভালো মতন ভাবে আলোচনা করেছিলাম, আমি তাও আজকে হালকা করেও বলে দিচ্ছি, তোমরা যারা করোনি ক্লাসটা তারা একবার দেখে নেবে, ওখানে সব পিজিএফ, জিওস্ট্রপিক উইন্ড, গ্রেডিয়েন্ট উইন্ড, এগুলো ইন ডিটেল আলোচনা করা আছে। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না, তাও আমি বলে দিচ্ছি। এখন জিওস্ট্রপিক উইন্ড হচ্ছে কি আইসোবারের প্যারালালে যখন বায়ু প্রবাহিত হয়, তখন হচ্ছে কি সেটাকে আমরা জিওস্ট্রপিক, সিম্পলি জেনে রাখো। এখন কেন প্রবাহিত হবে, জেট বায়ু যখন আইসোবার গুলো প্যারালাল থাকে, তখন আমরা বলেছি জেট বায়ু প্রবাহিত। এখন কেন প্রবাহিত হবে, তার কি এমন হয়েছে যে তাকে সমানভাবে প্রবাহিত হতে হবে। ধরো এখানে প্রেসার আছে 1004 MB, এখানে আছে 1002 MB, এগুলো এমবি লিখে রাখো, এটা এমবি মিলিবার, এটা 1000 MB, এটা হচ্ছে গিয়ে তোমার 998 MB হয়েছে। আরেকবার দেখে নাও। এখন তাহলে আমার এদিকে আছে লো প্রেসার, এদিকে প্রেসার কমছে, এদিকে হাই প্রেসার, তাহলে আমি এখানে লিখতে পারি যে এখানে হচ্ছে হাই প্রেসার আর এখানে হচ্ছে লো প্রেসার হয়েছে, এটা হাই প্রেসার এবং এখানে আছে লো প্রেসার। এখন আমরা জানি যে পিজিএফ মানে প্রেসার গ্রেডিয়েন্ট, বাংলায় যেটা বলা হয়, কি বলা হয় বাংলায়, বায়ুচাপের ঢাল, বাংলাতে দেখবে বলে বায়ুচাপের ঢাল। এখন বায়ুচাপের ঢাল মানে চাপের যে পার্থক্য, হাই প্রেসার এবং লো প্রেসারের যে পার্থক্য, সেই পার্থক্যই হচ্ছে গিয়ে তোমার পিজিএফ। কি পিজিএফ, প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স। এই ফোর্সের জন্যই বায়ু প্রবাহ হয়, এই ফোর্সের জন্যই বায়ু সৃষ্টি হয়, এবং এই ফোর্সের পার্থক্য যত বেশি হবে, ডিফারেন্স যত বেশি হবে, তত পিজিএফ স্ট্রং হবে। ঠিক আছে, এখন পিজিএফ মানে এখানে লো প্রেসার আছে, তাহলে বায়ু কোন দিকে প্রবাহিত হবে, বায়ু সবসময় অলওয়েজ হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যাবে। এখন বায়ুর অভিমুখ কোন দিকে হওয়া দরকার, এদিকে হওয়া দরকার, তাই তো এদিকে বায়ু প্রবাহিত হওয়ার কথা, হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে আমরা সবাই জানি যে প্রবাহিত হয়। আর এখানে একটা জিনিস মাথায় রাখবে যে পিজিএফ, এগুলো হচ্ছে আইসোবার যেখানে চাপ সমান আইসোবার, এই আইসোবারের সমকোণে পিজিএফ ফোর্স কাজ করে, এই যে সমকোণে কাজ করে, মানে এইদিকে টানবে, কিন্তু আইসোবার গুলো আছে কেমন, এইভাবে আছে। সুতরাং আইসোবারের সমান্তরালে হচ্ছে গিয়ে তোমার, বা সমান্তরালে নয়, সমকোণে পিজিএফ ফোর্স কাজ করে। এখন আমাদের ঘূর্ণন, যে পৃথিবীর যে ঘূর্ণন তোমার আবর্তন গতি আছে, সেই আবর্তন গতির জন্য কি একটি নতুন শক্তির সৃষ্টি হয়, সেটাকে বলা হয় কোরিওলিস ফোর্স।
কোরিওলিস ফোর্স কি করে, আমি একটু আগে বললাম কোরিওলিস ফোর্স হচ্ছে গিয়ে তাকে টানবে। কেন টানে সেটা আমি আগের দিন আলোচনা, ও আর ডিটেলসে যাচ্ছি না, তোমরা আগের ক্লাসে অ্যাটেন্ড করে নেবে। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে এখানের বায়ুটা যখন মুভ করবে কোন দিকে, ও সবসময় লো প্রেসারের দিকে যাওয়ার চেষ্টা করবে। যখনই এখান থেকে এইদিকে আস্তে আস্তে মুভ করার চেষ্টা করবে তখনই কি হবে, এ তো আর সোজা যাবে না, একে এর ডান দিকে হালকা এভাবে বাঁকিয়ে দেবে, বাঁকিয়ে দেবে, বাঁকিয়ে দেবে। এবং যত ও লো প্রেসারের দিকে, এই জোনটা টোটালটি লো প্রেসার, এখানে লো প্রেসার, এখানে লো প্রেসার, এটা আইসোবার 998 মিলিবার আছে, পেরিয়ে আবার এখানে আসলো, এখানে আসলে কি হবে, এখানে আসলেও ও টানবে এবং কোরিওলিস ফোর্স আরো বেশি হবে, কারণ আমরা জানি যে যত আমরা যাব তত কোরিওলিস ফোর্স বাড়তে থাকবে। আমরা এটা দেখাচ্ছি ইকুয়েটর থেকে পোলের দিকে, ঠিক আছে। এই জন্য কি হবে, এখানে যেই আসবে বা অন্য ল্যাটিটিউডে চলে আসবে তখনই কি হবে, যত বাড়বে এটা বাড়ছিল ও কোরিওলিস ফোর্স, আমরা কি জানি যে কোরিওলিস ফোর্স অলওয়েজ বায়ু প্রবাহের 90 ডিগ্রিতে কাজ করে। একটা সময় আসবে যখন এই যে তোমার কোরিওলিস ফোর্স, কি বলছি, কোরিওলিস ফোর্স আর পিজিএফ দুটো একই হয়ে যাবে, প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স একই হয়ে যাবে। একই হয়ে গেলে কি হবে, একই হয়ে গেলে কি হবে, ধরো এইখানে এটাকে বায়ুটাকে এইভাবে বাঁকিয়ে দিয়েছে, এইখানটাতে এসে বায়ুটাকে আরো বাঁকিয়ে দিল, তাহলে এই দিকে লাগছে পিজিএফ, এদিকে লাগছে পিজিএফ, আর এইদিকে কি লাগছে, এইদিকে লাগছে কোরিওলিস ফোর্স, তার মানে দুটো হলো বিপরীত দিকে, দুটো বিপরীত দিকে হলো। এই অবস্থায় আমি আর ডিটেলসে যাচ্ছি না, এই অবস্থায় মনে রাখবে, এই অবস্থায় বায়ু কিন্তু সোজা প্রবাহিত হয়। তাহলে বায়ু এমনি এমনি সোজা প্রবাহিত হয় না, বায়ুর সাথে পিজিএফ এবং কোরিওলিস ফোর্স দুটো একসাথে থাকলে তখনই কিন্তু বায়ু প্রবাহিত হয়, ঠিক আছে। তাহলে দেখো এটা গেল জিওস্ট্রপিক উইন্ড, আমরা পরে আসছি, আরো আলোচনায় আসছি যে কেন এটা হচ্ছে। তাহলে এটা গেল আমাদের জেট বায়ু হচ্ছে কি থার্মাল উইন্ড। এখন থার্মাল উইন্ড বুঝতে গেলে আরেকটা ছবি তো হবে যে থার্মাল উইন্ড জিনিসটা কি, এটা থাক, এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো আবার। থার্মাল উইন্ড জিনিসটা কি, থার্মাল উইন্ড জিনিস দেখাতে গেলে আগে তোমাদেরকে একটু সারফেস, আমাদের সারফেসটা বুঝতে হবে, ভূপৃষ্ঠের সারফেস, এই আমাদের সারফেস হয়ে গেল, সারফেস হয়ে গেল। আমি এটাকে কিন্তু এটা সব সহজ ভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, হয়েছে। এটা এটা হচ্ছে 0 ডিগ্রি, ধরো এটা 0 ডিগ্রি, এদিকে আছে 5 ডিগ্রি, এদিকে আছে 5 ডিগ্রি, এই জিনিসগুলো করবে। এখানে আছে 30 ডিগ্রি, এখানে আছে 35 ডিগ্রি, ঠিক আছে। আবার এখানে আছে গিয়ে 60 ডিগ্রি, এখানে আছে 65 ডিগ্রি, 65 ডিগ্রি, আর এখানে আছে পোল বা 90 ডিগ্রি, ঠিক আছে, পোল 90 ডিগ্রি। এখন নিরক্ষীয় অঞ্চলে কি হয়, তোমরা সবাই জানো নিরক্ষীয় অঞ্চলের বায়ু ঊর্ধ্বমুখী হয়। তাহলে আমি, এটা হচ্ছে গিয়ে এই দিকটা সাউদার্ন হেমিস্ফিয়ার, এদিকটা নর্দার্ন হেমিস্ফিয়ার, তাহলে আমি দুটো এয়ার কলাম নিই তোমাদেরকে বোঝানোর জন্য, দুটো এয়ার কলাম নিচ্ছি, এখানে এখানে একটা এয়ার কলাম নিলাম, আর এই দিকটাতে একটা এয়ার কলাম নিলাম, দুটো এয়ার কলাম নিলাম। তার মানে হচ্ছে কি বায়ু এখানে কি হচ্ছে, এখানে বায়ু হচ্ছে কি ঊর্ধ্বমুখী। এখন এটা 5 ডিগ্রিতে এটা হচ্ছে কি, এখন ছবিটা আমি কমপ্লিট করি আগে। 30 ডিগ্রি এবং 35 ডিগ্রি দেখো আমি দুটো করেছি, একটা 30 ডিগ্রিতে নিলাম, এটা থার্মাল উইন্ড, এটা এখন আমি জেট স্ট্রিমে কিন্তু এখনো আসিনি, জেট স্ট্রিমে আমি কিন্তু এখনো আসিনি যে জেট স্ট্রিম কিভাবে তৈরি হচ্ছে। এখানে আমি আসলাম 30 ডিগ্রিতে, এখানে আসলাম 30 ডিগ্রিতে, আমরা একটা এয়ার কলাম নিলাম, ব্যাস এখানে একটা নিলাম, এখানে 35 আর একটা নিলাম, 35 আর একটা নিলাম, এগুলোর হাইট গুলো সব একই রাখবে। আবার আমি 60 একটা নিলাম এবং 65তে একটা নিলাম, পোলে আর নিচ্ছি না, পোলেটা পরে আসছে। এখন এই তিনটে সেট আমরা নিলাম, তিনটে সেটের আমরা এয়ার কলাম নিলাম। এখন এখানের বায়ুটা কি, এখানের বায়ু উত্তপ্ত হয়ে উষ্ণ হয়ে উপর দিকে উঠবে, এবং আমরা বলতেই পারি যে এখানের যে এয়ার কলামটা সেটা এই যে 0 থেকে 5 আছে, এদিকে 0 থেকে 5, এই দিকে আছে 0 থেকে 5, এখানের এই দুটো যে এয়ার কলাম নিয়েছি এই দুটোর ক্যারেক্টারিস্টিক একই হবে, একই হবে ক্যারেক্টারিস্টিক, মানে এই দুটোই হবে গরম, কারণ এটা নিরক্ষীয় অঞ্চলে আছে, এটাও এক্সটেনশন 0 থেকে 5, এটা এক্সটেনশন আছে 0 থেকে 5, তাহলে আমরা এটাকে লিখলাম এটা গরম বা হট, আর ওয়ার্ম, হট লেখা যায় না, এটা ওয়ার্ম লিখতে হয়, এটা গরম, ঠিক আছে।
এখন তারপর ছবিটাতে আমরা চলে আসবো এটাতে। এখন দেখো এই ছবিটাতে 30 ডিগ্রিতে আমরা একটা কলাম নিয়েছি, আর এটা কি একটা 35 ডিগ্রিতে আমরা একটা কলাম নিয়েছি। ঠিক আছে, 30 বা 35-এ একটা কলাম নিয়েছি। এখন ব্যাপার হচ্ছে গিয়ে 30 ডিগ্রিটা যেটা আছে সেই 30 ডিগ্রিটা কি আছে, সেই 30 ডিগ্রিটা নিরক্ষরেখার দিকে, এবং 35টা কোথায় আছে, 35টা আছে গিয়ে টুয়ার্ডস পোলের দিকে আছে। তাহলে তোমরা এখানে বেসিক্যালি বলো, সাধারণভাবে বলো, কোনো জটিল ছাড়াই, কোনো জটিল ক্যালকুলেশন ছাড়াই বা কোনো অন্য কনসেপ্ট ছাড়াই 30-এর বায়ুটা বেশি গরম থাকবে না 35-এর বায়ুটা বেশি গরম থাকবে? নিশ্চয়ই 30-এর বায়ুটা বেশি গরম হবে এর তুলনায়, রেসপেক্টিভলি। আমি এখানে রেসপেক্টিভে বলছি, এর রেসপেক্টিভে এই বায়ুটা সব থেকে বেশি গরম হবে, তাই তো? কারণ এটা নিরক্ষরেখার দিকে বা নিরক্ষীয় অঞ্চলের দিকে বা ট্রপিক্সের দিকে। সুতরাং 30 ডিগ্রির আশেপাশের যে বায়ুটা থাকবে সেটা তুলনামূলকভাবে উষ্ণ থাকবে। এখানে তোমার কোনো কোনো দিকে যাওয়ার দরকার নেই যে এখানে বায়ু অ্যাসেন্ড করে, অক্ষাংশ আছে নিচের দিকে নেমে আসে, এগুলো এখন সব ভুলে যাও। এখন তোমাদেরকে মাথায় ঢোকাতে হবে যে থার্মাল উইন্ড থেকে কিভাবে উইন্ড জেনারেট করে বা বায়ু প্রবাহ সৃষ্টি করে। ঠিক আছে, আপাতত মনে রাখবে যে 30 ডিগ্রিতে যে এয়ার কলামটা আছে সেই এয়ার কলামটা যেহেতু ট্রপিক্সের দিকে আছে, ক্রান্তীয় অঞ্চলের দিকে আছে, সেই জন্য এই যে কলামটা সেটা হচ্ছে ওয়ার্ম। আর ওয়ার্ম মানে কি হবে? ওয়ার্ম মানে কি হবে? এখানে বায়ুর ঊর্ধ্বমুখী গমন হবে। আমরা জানি যেখানে বায়ু উষ্ণ সেখানে বায়ু ঊর্ধ্বমুখী গমন দেখা দেবে, এখানে বায়ুর ঊর্ধ্বমুখী গমন দেখা দেবে। একটা কন্ডিশন গেল। এখানে কি হবে? 35-এ কি আছে, আরো খানিকটা তুমি দূরে গেলে, তার মানে কি তুমি ক্রান্তীয় অঞ্চল থেকে বা নিরক্ষরেখার থেকে দূরে গেলে, তার মানে এই কলামটার থেকে এই কলামটার থেকে এই কলামটা তুলনামূলক ভাবে শীতল হবে বা ঠান্ডা হবে। সুতরাং ঠান্ডা হলে কি হবে, এখানের বায়ু কি ঠান্ডা হলে এখানের বায়ু অ্যাসেন্ড করে। আমরা জানি যে বায়ু ঠান্ডা হলে নিচের দিকে অ্যাসেন্ড করে। তাহলে এটা তুলনামূলকভাবে এটা কি হবে, এটা তুলনামূলকভাবে কোল্ড হবে। তাহলে এখানের কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, এখানে ওয়ার্ম হচ্ছে, এখানে কোল্ড হচ্ছে। ঠিক আছে, এখানে যে ওয়ার্ম হচ্ছে তার মানে বায়ুর উপরের দিকে বায়ুর কণার যোগান বেশি হচ্ছে। সেই আগের কনসেপ্ট কি হচ্ছে, এখান থেকে বায়ুর ঊর্ধ্বমুখী গমন হচ্ছে, এখানে বায়ু জমা হচ্ছে, তার মানে কি এখানে হাই প্রেসার সৃষ্টি হবে। এবং এখানে তুলনামূলকভাবে এই অঞ্চলের যে এয়ার কলামটা আছে সেই এয়ার কলামটাতে কি হচ্ছে, বায়ু নিচের দিকে সাবসাইড করছে, নিচের দিকে নেমে আসছে। সাবসাইড করলে কি হবে, এখানের যে তোমার যে জায়গাটা সেটা ভ্যাকুয়াম হবে, শূন্যস্থানে পরিণত হবে। এবং এখানে যেহেতু নিচের দিকে নেমে আসবে এবং এখানে নিচে হাই প্রেসার সৃষ্টি করবে এবং উপরে লো প্রেসার সৃষ্টি করবে। তাহলে দেখো ব্যাপার এখানেই তো মজাটা এখানেই, হাই প্রেসার এবং লো প্রেসারের খেলা, পুরোটাই হাই প্রেসার আর লো প্রেসারের খেলা। তাহলে কি হলো দেখো, 30-35-এই কি হয়ে গেল, আমার এখানে একটা হাই প্রেসার সৃষ্টি হয়ে গেল এবং এখানে একটা লো প্রেসার সৃষ্টি হয়ে গেল। হয়েছে? এখন বায়ু কোন দিক থেকে তাহলে কোন দিকে যাবে? বায়ু হাই প্রেসার থেকে অলওয়েজ হচ্ছে কি তোমার লো প্রেসারের দিকে যাবে। হয়েছে? এই যে হাই প্রেসার থেকে লো প্রেসার, হাই প্রেসারটা কে সৃষ্টি করলো? এখানে যে বায়ুটা যেটা গরম হয়ে উপর দিকে উঠছে তার ফলে সৃষ্টি হলো হচ্ছে কি তোমার যে হাই প্রেসার জোন, সেই হাই প্রেসার জোনের সৃষ্টি হলো। এবং এখান থেকে কি লো প্রেসারটা কিভাবে সৃষ্টি হলো, যে সাবসাইড করলো, এখানটা খালি হয়ে গেল, খালি হয়ে যাওয়া মানে লো প্রেসার। সুতরাং এগুলো সব আপার ট্রপোস্ফিয়ার, এগুলো নিচে নয়, কিন্তু বারবার বলছি এগুলো নিচে হচ্ছে না, এগুলো সব আপার ট্রপোস্ফিয়ারে হচ্ছে এই ইনসিডেন্ট গুলো, ঘটনাগুলো। সুতরাং এখানে বায়ু নিচের দিকে নেমে আসছে, সুতরাং এখানে লো প্রেসার সৃষ্টি করছে। তাহলে বায়ু এখান থেকে এটা যাবে, এই যে বায়ুটা যেটা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে তোমার থার্মাল উইন্ড। এটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলি থার্মাল উইন্ড, থার্মাল বায়ু প্রবাহ। তাহলে আমরা জেট বায়ু ইয়েতে কি পড়েছিলাম, ক্যারেক্টারিস্টিকে, যে জেট বায়ু একটি থার্মাল উইন্ড। ঠিক আছে, আবার দেখো 60 এবং 65-তে কি হবে। 60 এবং 65-তে কি হবে দেখো, এই যে এই অঞ্চলটা অপেক্ষাকৃত, এই অঞ্চলটার থেকে যেহেতু তোমার নিরক্ষরেখার দিকে, সুতরাং অঞ্চলের যে এয়ার কলামটা আছে সেটা ওয়ার্ম হবে। ওয়ার্ম হলে কি হবে, এখানে বায়ুর ঊর্ধ্বমুখী গমন হবে, ঊর্ধ্বমুখী গমন হলে কি হবে, উপরে বা আপার ট্রপোস্ফিয়ারে বায়ুর কণার যোগান বেশি থাকবে। বায়ুর যোগান যেখানে বেশি থাকবে সেখানে কি হবে, সেখানে হাই প্রেসার হবে। তুলনামূলকভাবে 65 মানে তোমার পোলের দিকের
বায়ুটা কি অপেক্ষাকৃত এটার থেকে শীতল হবে, এটার থেকে ঠান্ডা হবে। সুতরাং এটার থেকে ঠান্ডা যেই হবে এটা কি হবে, এই কলামটা কোল্ড হবে। কোল্ড হলে কি হয়, কোল্ড হলে আমরা জানি যে বায়ু এখানে নিচের দিকে নেমে আসে, সাবসাইড করে, নিচের দিকে নেমে আসে। সাবসাইড করলে কি হবে, এখানে উপরে একটা ভ্যাকুয়াম শূন্যস্থান পূরণ হবে এবং এখানে লো প্রেসার ক্রিয়েট করবে। সুতরাং এখানে হাই প্রেসার, এখন লো প্রেসার। এগুলো কেন হচ্ছে, এগুলো ডিউ টু এই যে তাদের মধ্যে উষ্ণতার যে পার্থক্য, আমরা জানি না, আমরা বলি যে জেট স্ট্রিম সৃষ্টির জন্য প্রধান দায়ী হচ্ছে বায়ুপুঞ্জের উষ্ণতার যে পার্থক্য, তার জন্য জেট বায়ু প্রবাহিত হয়। কিন্তু আমরা কখনো কি এরকম করে পড়েছি, কখনো কি এরকম করে ভেবেছি যে এটা কেন হচ্ছে, থার্মাল উইন্ড জিনিসটা কি এবং জেট স্ট্রিমটা ফর্ম করছে কিভাবে? সুতরাং এখানে দেখো হাই প্রেসার সৃষ্টি হলো, যাবে আপার ট্রোপোস্ফিয়ার, হাই প্রেসার থেকে লো প্রেসারে এই বায়ুটা যে সেটা হবে কি তোমার থার্মাল, কি সেটা হবে থার্মাল উইন্ড বা থার্মাল বায়ু। আমি ইংরেজি বাংলা মিক্স করে লিখছি, থার্মাল উইন্ড। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এই পর্যন্ত বুঝতে পেরেছো যে থার্মাল উইন্ড জিনিসটা কি? এইটা যদি বুঝে গেছো আর যদি জিওস্ট্রপিক উইন্ড বুঝতে পেরেছো, তাহলে জেট বায়ু তোমার একবারে পর্যন্ত ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়েছে তাহলে আরেকবার বলো, কেউ লিখে জানাও যে ক্লিয়ার হয়েছে, বা যদি কারো অসুবিধা থাকে আরেকবার আমি বলবো। তোমার আওয়াজ আসছে না। স্যার মানে 60 থেকে 65-র মধ্যেই যে ট্রোপোস্ফিয়ারে, মানে যখন হাই প্রেসার থেকে লো প্রেসার, মানে 60 ডিগ্রি থেকে 65-র মধ্যে যে প্রবাহটা হচ্ছে সেইটুকু শুধু থার্মাল উইন্ড। হ্যাঁ, আরে সেটার থেকে তো জন্ম হচ্ছে তোমার ইয়ের জেট স্ট্রিমের। পরের ছবিটাতে আমরা আসছি, ঠিক আছে? এটা তো actually থার্মাল আমরা যেটা উইন্ড দেখি বলতে jet stream। ওইটুকুই, হ্যাঁ, থার্মাল উইন্ড ওইটুকু। বা এখানে যে 30 থেকে 35 সেখানে যে মুভমেন্টটা হচ্ছে সেটাও অ্যাকচুয়ালি সেম এটা স্যার। এটা আমি যেটা ইকুয়েটরেও দেখি, হবে। ইকুয়েটারে কেন হচ্ছে না, ইকুয়েটারে হবে না কেন? দুটোর ক্যারেক্টারিস্টিক এক। হ্যালো, ইকুয়েটারে শুনতে জেট পাচ্ছেন? বায়ু হ্যালো, দেখা যায় না কেন? ইকুয়েটারে, হ্যাঁ বলো বলো। তোমার কথা আসছে না, তুমি নেটওয়ার্কে এসে বলো। হ্যাঁ, ইকুয়েডরের কাছে ওখানে কি ওই দুটোরই কাছে মানে ওয়ার্ম বায়ুর জন্য ওখানে ওটা হচ্ছে না কিছু, তাই তো? হ্যাঁ বলছি, ইকুয়েটারে কি হচ্ছে, ইকুয়েটারে দুটোর ক্যারেক্টারিস্টিক এক। 0 থেকে 5-এর মধ্যে কি আমি কলামটা নিয়েছি, দুটোর ক্যারেক্টারিস্টিক, যদি এও 5 ডিগ্রি থাকছে, এও 5 ডিগ্রি, এও 6 ডিগ্রি, এও 6 ডিগ্রি, আমি অ্যাজ ফর এক্সাম্পল বলছি, এর থেকে বেশি, এরও 30 ডিগ্রি, এরও 30 ডিগ্রি, ঠিক আছে? যেহেতু থার্মাল কন্ট্রাকশন বা তাপের পার্থক্য সৃষ্টি হচ্ছে না, সেই জন্য এখানে জেট বায়ু তৈরি হচ্ছে না বা থার্মাল উইন্ড এখান থেকে জেনারেট হচ্ছে না, ঠিক আছে? এখন এই যে তোমার হচ্ছে গিয়ে পার্থক্যটা যত বেশি হবে, এই পার্থক্য হাই প্রেসার এবং লো প্রেসারের পার্থক্য যত বেশি হবে, তত বেগে থার্মাল উইন্ডে প্রবাহিত হবে। কেন? মেরুজেটটা এত পোলার ফ্রন্ট যে জেটটা আছে, এটা অ্যাকচুয়ালি আমি ছবিটা এঁকেছি জেটেরই, এখানে একটা জেট হবে, এখানে একটা জেট হবে। এখন ছবিটা যদি আমি ভালো করে করি, দেখো ভালো করে, মানে আমি যদি জেট বায়ুর যদি ছবিটা দেখাই, তার আগে আমি ছবিটা দেখাই দিই, দেখি দিই আর কি তোমাদেরকে, তাহলে বুঝতে পারবে। সারফেসে দেখাচ্ছি, আমি 3 ডাইমেনশনাল করছি না, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। আমি দুটো যে জেট বায়ু, দুটো প্রধান জেট বায়ু, একটা সাবট্রপিক্যাল, একটা হচ্ছে পোলার ফ্রন্ট, ঠিক আছে? এখন এটা 0, এটা 90, আমি আগে 3টে সেল করি, তাহলে বুঝতে পারবে। এটা 30 ছিল, এটা 30 ছিল, আর এখানে ছিল হচ্ছে কি 60। এখানে কি হয়েছিল না, এখান থেকে বায়ু হচ্ছে আসছিল, এর উপর দিকে উঠছিল, এখানে কি হচ্ছিল, এখানে এসে আবার হচ্ছে কি তোমার নিচের দিকে নামছিল, ঠিক আছে? এখান থেকে বায়ু যাচ্ছিল এদিকে, এসে এদিক থেকে বায়ু আসছিল, এসে আবার উপরে উঠছিল এইভাবে, এবং এদিকে আসছিল, আর আর হচ্ছে কি তোমার এদিকে আসছিল, এখানে এসে সাবসাইড করছিল 90-তে। তাহলে দেখো 3টে সেল আমরা তৈরি করেছি, এটা 30, ওই যে আমি ছবিতে একটু আগে দেখালাম 30 থেকে 35। তাহলে জেট কোথায় তৈরি হয়? জেট এখানে একটা তৈরি হয়, এখানে একটা হয়, আর এইখানে একটা হয়,
এখানে একটা, এখানের যে জেটটা সেটা সব থেকে বেশি শক্তিশালী, বড় করে দেখাচ্ছি। আর এখানে একটা তুলনামূলকভাবে কম শক্তিশালী। কেন শক্তিশালীটা বেশি? এটাকে বলা হয় সাবট্রপিক্যাল বা উপক্রান্তীয় জেট, এটাকে বলা হয় পোলার ফ্রন্ট বা মেরু সীমান্ত জেট। আর একটা মাথায় রাখবে, জেট স্ট্রিমের যে হাইটটা, সারফেস থেকে যে হাইটটা, সেটা হচ্ছে কি 9 থেকে 12 কিমি এভারেজ। এটা ক্যারেক্টারিস্টিকে বলা হয় 9 থেকে 12 কিলোমিটার এভারেজ। এখন এই যে জেটটা, যেটা হচ্ছে কি তোমার 60 ডিগ্রিতে যেটা দেখা যায়, এদিক থেকে তোমার যে বায়ু আসছে, তোমার হচ্ছে পশ্চিমে বায়ু এদিকে আসছে, তোমার মেরু বায়ু যে মাঝখানে, এদিকে মেরু সেল এবং যেটা ফেরেল সেলের মাঝখানে যে জেটটা দেখা যাচ্ছে, সেই জেটটা সব থেকে বেশি শক্তিশালী। কেন শক্তিশালী হচ্ছে? কারণ থার্মাল কন্ট্রাকশনটা সব থেকে বেশি। এই যে বায়ুটা যেটা আসছে এখানে, বা এখানে যে বায়ুটা তোমার যাচ্ছে, এই যে টোটাল যদি এয়ার মাসটা আমরা দেখি, টোটাল এখানে তোমাকে দেখতে গেলে এয়ার মাসটা দেখতে হবে। এই যে এয়ার মাসটা টোটাল আসছে, এই এয়ার মাসটা হচ্ছে কি তোমার আসছে মেরুর থেকে আসছে। এখান থেকে এয়ার মাসটা কোথা থেকে আসছে? এই এয়ার মাসটা আসছে ট্রপিক্স থেকে। মানে এর টেম্পারেচার যদি আমি ধরলাম যে -4 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা মেরু থেকে আসছে, এবং এর টেম্পারেচার যদি 10 ডিগ্রি দেখি, +10 ডিগ্রি, তবু তো টেম্পারেচার ডিফারেন্স অনেক বেশি হচ্ছে। তাই জন্য এখানে জেটটা অতিরিক্ত শক্তিশালী। এবং কেন শক্তিশালী হচ্ছে? থার্মাল কন্ট্রাকশনের কারণে এখানে হাই প্রেসার এবং লো প্রেসারের মধ্যে বিস্তর তোমার হচ্ছে কি তোমার একটা গ্রেডিয়েন্ট সৃষ্টি হচ্ছে। এই যে শীতকালে জেট বায়ুর গতিবেগ বাড়ে কেন? কারণ থার্মাল কন্ট্রাকশন, তাপের পার্থক্য সব থেকে বেশি হয়। তাপের পার্থক্য বেশি হলে হাই প্রেসার, লো প্রেসার, দ্যাট মিনস পিজিএফ এর টান বেশি থাকে, পিজিএফ ফোর্স বেশি থাকে। এরপরে পিজিএফ ফোর্স যদি বেশি থাকে, তখনই তো বায়ুটা খুব জোরে দ্রুত গতিতে প্রবাহিত হবে, দ্রুত গতিতে প্রবাহিত হবে। সুতরাং মেরু সীমান্তে কি হয়, জেট বায়ুটা অত্যধিক শক্তিশালী এবং এটা পার্মানেন্ট, এটা ফিক্সড, এটা এটা কিন্তু মুভমেন্ট করে। উপক্রান্তীয় যে জেটটা আমরা দেখেছি, এটা মুভ করে। কখনো হিমালয়ের উত্তরে চলে যায়, আমরা সেগুলো আসবো পরে, কি কেন উত্তরে যাচ্ছে, কেন দক্ষিণে চলে আসছে, ঠিক আছে। এটা ফিক্সড কিন্তু হয় উত্তরায়ণ দক্ষিণায়নের সময় যদি সেলগুলো উপরে ওঠানামা করে করে আর কি, তখন এটা মুভ করে, মুভ করে চলে আসে। বা হচ্ছে কি যখন এর ইন্ডেক্স সাইকেল জীবন চক্রে যখন রোসবি ওয়েভের পর্যায়ে চলে আসে, তখন সেটা প্রায় 20 ডিগ্রি পর্যন্ত চলে আসতে পারে, অক্ষাংশ পর্যন্ত। এখন এটা আমরা দেখলাম যে থার্মাল কন্ট্রাকশনের কারণে থার্মাল উইন্ডের ফর্ম হচ্ছে। এখন জেট বায়ু কিভাবে ফর্ম হচ্ছে? তাহলে জেট বায়ু কিভাবে ফর্ম হচ্ছে তার আগে একটা ছবি আঁকতে হবে, জেট বায়ু যে কিভাবে প্রবাহিত হচ্ছে। ছবিটা দেখো, তাহলে আমি কি কি করেছিলাম আগের ছবিটাতে, এই যে এই ছবিটা দেখো কি কি করেছিলাম। তাহলে আমাকে এই ছবিটা এখান থেকে তুলতে হবে। এইটা বাদ দিলাম কারণ এখানে জেট বায়ু তৈরি হয় না। তোমাদেরকে যদি কোশ্চেন করে কোনো এক্সামিনার যে নিরক্ষীয় অঞ্চলে কি জেট দেখা যায়, খুব কম। এখন পরীক্ষা নিরীক্ষা চলছে যে হয়তো দেখা যেতে পারে, কিন্তু বলবে না, নিরক্ষীয় অঞ্চলে সৃষ্টি হয় না ডিউ টু থার্মাল কন্ট্রাকশনের কারণে। এখন আমরা এই ছবিটা তুলবো 30 থেকে 35 এবং হচ্ছে কি 60 থেকে 65। তার মানে দুটো আমাদেরকে প্রেসার বেল্ট, আমি উত্তর গোলার্ধটা দিয়ে দেখাচ্ছি, নর্দার্ন হেমিস্ফিয়ারটা দেখাচ্ছি, ঠিক আছে। এটা 0 করলাম, ঠিক আছে। এটা আমি করলাম হচ্ছে কি তোমার এইখানটায় আমি করলাম, এটা আছে কি তোমার এই জায়গাটা আমি করলাম, এটা আমি করলাম হচ্ছে কি ধরো এটা 30, এটা এই জায়গাটা হচ্ছে 30। আর এই 30 35 করেছিলাম না, দুটো এয়ার করলাম। আমি আপারে দেখাচ্ছি, সব সময় মাথায় রাখবে যে ছবি, ঠিক আছে, দুটো এয়ার করলাম যে জেট বায়ু কিভাবে ঘোরাফেরা করে। এখানে আছে কি এখানে নর্দার্ন হেমিস্ফিয়ার। আমি কি বলছিলাম, না